গল্পের নাম স্বপ্নে দেখা রাজকন্যা। লিখেছেন মুশফিকা রহমান মৈথি। গল্পের দ্বিতীয় পর্ব। জাওয়াদের হাসিখুশি মেজাজটা একেবারেই চটকে গেল স্টলের সামনে যেয়ে। চিংকি ক্যাশে বসে রয়েছে। তাকে দারুণ সুন্দর লাগছে, একেবারে অপরাজিতা ফুলের মতো লাগছে। তার পাশেই মৌমাছির মতো চারেটে ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। জাওয়াদ ছেলেগুলোর দিকে শীতল দৃষ্টিতে তাকাল। পুরুষ মানুষ হবার সুবাদে পুরুষের দৃষ্টি বুঝতে কষ্ট হল না জাওয়াদের। কিছু দৃষ্টি হয় আকর্ষণের, কিছু দৃষ্টি হয় প্রেমের, আদরের, আর কিছু দৃষ্টি হয় কুৎসিত। ছেলেগুলোও কুৎসিত দৃষ্টিতে চিংকির দিকে তাকিয়ে আছে। মেয়েটির কণ্ঠস্থির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের মধ্যে একটি ছেলে। ফিসফিস করে পাশের ছেলেটাকে বিশ্রী ইঙ্গিত করছে। চিংকি চুল খোপা করাই তার ঘাড় দেখা যাচ্ছে, অথচ মেয়েটার সেদিকে খেয়াল নেই। তার পাশে কিছু ছেলে তাকে দেখছে, লাল ফেলছে, বিশ্রী মন্তব্য করছে। অথচ মেয়েটি নির্বিকার বসে রয়েছে। তার মনোযোগ সম্পূর্ণ হিসেবে। একটু পর পর খাতায় লিখছে আর হিসেব করছে। শাল অবধি পড়েনি মেয়েটা। এত ঠান্ডা তিনি ক্যাটরিনা সেজে বসে আছেন। জাওয়াদের প্রচণ্ড রাগ হল। রাগে গা জ্বলে যাচ্ছে। কে বলেছে নীল পরতে? কে বলছে এত পরিপাটি হতে? কে বলেছে খোপা করতে? সেদিনের মতো কালো বিড়াল হয়ে আসতে পারত না? কই, তার সাথে তো ঘোরার সময় এমন সাজে না। কালো জামা পরে শোক পালন করে। একদিন তো বাসার জামা পরে বের হয়েছে। কি হয় তখন পরিপাটি হলে? পরিপাটি সাজা কি অন্যদের জন্য? আর জাওয়াদের বেলায় শোক দিবস? জাওয়াদ হাত মুঠোবন্দি করে নিজের রাগ দমাল। হনহন করে হেঁটে কাউন্টারে গেল। একটা ভাপা পিঠা নিল। তারপর ক্যাশের সামনে যেয়ে টাকা ধরল। চিংকি চোখ তুলতেই চমকে গেল। লোকটি আসবে তাকে জানায়নি। বিস্মিত স্বরে বলল, আপনি এখানে কি করছেন? নাচ্ছি, দেখছ না? দু পার্টি দাঁত বের করে হিনহিনে স্বরে বলল জাওয়াদ। জাওয়াদের স্বর শুনে খুব ধাক্কা খেল চিংকি। এমন স্বরে সে কথা বলে না। জাওয়াদ টাকা ধরাল চিংকিকে। তখন ছেলেগুলোর সাথে চোখাচোখি হল। শানিত দৃষ্টির সম্মুখীন হতেই সুরসুর করে সরে পড়ল তারা। জাওয়াদ একটা চেয়ার নিল। ঠিক চিংকির পাশে বসল। জাওয়াদের এমন কাজে হতবিহ্বল হল চিংকি। অবাক স্বরে বলল, আপনি কি এখানে বসবেন? হ্যাঁ। সমস্যা? খাটখ্যাট করছেন কেন এত? আমি কি বলেছি সমস্যা? অদ্ভুত, ঝাঝালো স্বরে বলল চিংকি। জাওয়াদের রাগ কমছে না। মেয়েটা অপমান করার সময় শুধুই তাকেই পায়, আর কাউকে তো অপমান করে না। ছেলেগুলোর বেলায় সে ছিল নির্বিকার, অথচ জাওয়াদ পাশে বসতেই তার র্যাডার চালু হয়ে গেল। এত কৈফিয়ত তো ইনচার্জ কেউ দেয় না জাওয়াদ। চিংকি তার কাজে ব্যস্ত। তার বন্ধুবান্ধবগুলো একটু পর পর আসছে। কয়েকজন শুধাল, ইনি কে দীপশিখা? চিংকি স্বাভাবিক স্বরে বলল, আমার পরিচিত। পরিচিত? পরিচিত? জাওয়াদ কি কেবল পরিচিত? সে তার হবু স্বামী। বিয়ে হবে তাদের। মেয়েটা পরিচিত বলেই কাটিয়ে দিল। এত অপমান! আইফেল টাওয়ার সমপর্যায়ের অপমান। জাওয়াদ পিঠে খায় না, গ্যাসের সমস্যা হয়। তাই প্লেটটা চিংকির মুখের সামনে নিয়ে বলল, খাও। চিংকি অবাক দৃষ্টিতে তাকালো জাওয়াদের দিকে। মানুষটি এমন অদ্ভুত আচরণ করছে কেন? এখন সে কাজ করছে, পিঠে কি করে খাবে? আসার পর থেকে উদ্ভট আচরণ করেই যাচ্ছে। চিংকি শান্ত গলায় বলল, আমি খাব না। আপনি কিনেছেন, আপনি খান। আমি পিঠে খাই না। তাহলে কিনেছেন কেন? তোমার জন্য কিনেছি। খাও। চিংকি হাল ছেড়ে দিল। অসহায় স্বরে বলল, আমি কাজ করছি। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি।
বলেই পিঠে ভেঙ্গে চিংকির সামনে ধরল জাওয়াদ। চিংকির মনে হল আকাশটা ঠুস করে ভেঙ্গে পড়ল মাথায়। এই লোকের মারাত্মক পর্যায়ের সূচিবাই সমস্যা। সে মানুষের চামচ দিয়ে খাবার খায় না, গা গুলায়। সে চিংকির মুখ দেওয়া পানি খায় না। অন্যের হাতে খাওয়া তার কাছে আনহাইজেনিক মনে হয়। অথচ সে তার মুখে পিঠে ধরে রেখেছে। এর থেকেও যন্ত্রণার বিষয় তার চারপাশ। সবার গোলগোল চোখ একরাশ বিস্ময় নিয়ে হাড়হাভাতের মতো চেয়ে রয়েছে। ফলে তীব্র অস্বস্তি হল চিংকির। সে আর সহ্য করতে পারল না। হাত টেনে জাওয়াদকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। সকলের দৃষ্টির আড়ালে ক্ষিপ্র স্বরে শুধাল, আপনার সমস্যা কি বলুন তো? আমার কি সমস্যা হবে? সেটা আমি জানলে তো ধন্য হয়ে যেতাম। আচ্ছা, আপনি আমাকে না জানিয়ে আমার ভার্সিটিতে কেন এসেছেন? আপনি জানেন না আমি বিরক্ত হই। চিংকির এমন কথা রাগের মাত্রা বাড়ল জাওয়াদের। হিনহিনে স্বরে বলল, তোমার বিরক্তর ঠেকা নিয়ে রেখেছি আমি? আর আমার ইচ্ছে হয়েছে এসেছি। তুমি যে এই ঠান্ডার মধ্যে ক্যাটরিনা সেজে এসেছ আমাকে জিজ্ঞেস করেছ? আমি ক্যাটরিনা কোথায় সেজেছি? মুখে মুখে তর্ক করছ? বেয়াদব মেয়ে তো তুমি। না, তিলে খচ্চর তুমি। আর তোমাকে এই নীল রঙে মোটেই ভালো লাগছে না। বলেই চিংকিকে অবাক করে জাওয়াদ চিংকির চুলের বেলির মালা খুলে কুটি কুটি করে ছিঁড়ে ফেলল। খোপা খুলে দিল। নিজের কোট খুলে চিংকিকে পরিয়ে দিল। চিংকি অবাক স্বরে বলল, আপনি এমন পাগলের মতো আচরণ করছেন কেন? ধলা গরু তো, তাই থেকে থেকে পাগলামির হিড়িক ওঠে। আর নীল রং দেখলে পাগলামি বেড়ে যায়, তখন শিং দিয়ে গুতাগুতি করতে ইচ্ছে করে। আমার শিং নেই, তাই হাত দিয়ে করি। জাওয়াদের কথায় চিংকির মন ভীষণ খারাপ হল। মাটিতে দুমড়ানো মুচড়ানো বেলি ফুলের মালাটা দেখে তার মন খারাপ তীব্র হল। ফলে বিরস স্বরে বলল, আপনি একটা অসহ্য মানুষ। বলেই সে স্টলের দিকে গেল। জাওয়াদ ভ্রু কুঁচকে তার যাবার পানে তাকিয়ে রইল। তীব্র মেজাজ খারাপ হচ্ছে। মন চাচ্ছে স্টলটা লণ্ডভণ্ড করে দিতে। এত রাগ কখনো জাওয়াদের হয়েছে কি না মনে পড়ছে না। জাওয়াদ খুবই সংযমী মানুষ। সে খুব সহজে রাগ গিলে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলাতে পারে। আজ পারছে না। কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলে মেজাজ আরও খারাপ হবে। তাই সে এই প্রচেষ্টা বাদ দিল। গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কোট ছাড়া ঠান্ডা লাগছে। মাথাটাও হালকা কুয়াশায় ভিজে ঠান্ডা হল। সে ঠিক করল মেয়েটাকে তার আচরণের জন্য সরি বলবে। চিংকি তার কিছু হয় না যে সে তার উপর রাগ দেখাবে। এটা অন্যায়। কিন্তু স্টলে যেতেই দেখল ভিন্ন কাণ্ড শুরু হয়েছে। স্টলের ক্যাশ থেকে 17 টাকা চুরি গেছে। আর স্টলের সব ছেলেমেয়ের আঙ্গুল চিংকির দিকে। সে ক্যাশের দায়িত্বে, তাই চুরি করলে সেই করবে। অদ্ভুত, এটা তো বলদেও করবে না। নিজের পায়ে কুড়াল কে দিবে? আর 17 টাকা? চিংকির এত খারাপ দিন আসেনি যে কলেজের সামান্য স্টল থেকে চুরি করতে হবে। কিন্তু কি আজব কাণ্ড! প্রতিটা প্রাণীর মুখে একটাই কথা, ক্যাশের দায়িত্ব দীপশিখার, এখন হিসেব বুঝিয়ে দেবার দায়িত্ব দীপশিখার। আমরা জানি না ও টাকা কি করেছে, এখন টাকা মিলিয়ে দিবে সে। চুরি করেছে যখন শাস্তিও পাবে। জাওয়াদের বিস্ময় আরও আকাশচুম্বী হল যখন চিংকি নির্বিকার। সে একটা টু শব্দ করছে না। চুপ করে অপবাদ মেনে নিচ্ছে। অথচ একটু আগে এই মেয়েটা কত কথার ধার দেখাল তাকে। মানে যত দোষ জাওয়াদ ঘোষ। একজন মেয়ে তো বলেই ফেলল। দেখে তো ভালো ঘরের মেয়ে ভেবেছি, সামান্য টাকার লোভ সামলাতে পারলে না। জাওয়াদের রাগের ছাই চাপা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। ফলে পকেট থেকে 2000 টাকার নোট বের করে ক্যাশের টেবিলে রেখে শীতল স্বরে বলল, দীপশিখার শিক্ষা বা মনমানসিকতা এত নিচু নয় যে তার ভার্সিটির সামান্য স্টলের টাকা চুরি করতে হবে। তার অভাব পূরণের মানুষের অভাব নেই।
আমার মনে হয় এতে আপনাদের টাকা মিলে যাবে। 300 টাকা এক্সট্রা আছে। একটা হারপিক কিনে নিজের মানসিকতা ধুয়ে নিবেন। জাওয়াদের এমন কাজে হতভম্ব হয়ে গেল দীপশিখা। সে টাকাটা দিতেই যাচ্ছিল। এমন ঘটনা নতুন নয়, এমন ব্যবহারের বহু সম্মুখীন হয়েছে সে। নতুন কিছুই নয়। তর্ক, ঝগড়া করার এনার্জি তার নেই। সে চেষ্টাও করে না। এদের দায় মেনে নিলেই এরা শান্ত। পাছে তাকে নিয়ে কি আলাপ হচ্ছে কিচ্ছু যায় আসে না দীপশিখার। এই লোক মাঝখান থেকে লাফিয়ে পড়ল কেন? জাওয়াদ অপেক্ষা করল না। দীপশিখার হাত নিজের হাতে নিল। এক প্রকার টেনে নিয়ে বেরিয়ে গেল। বাহিরে যেয়ে বাইকে স্টার্ট দিল। গম্ভীর স্বরে বলল, বসো। আমি আপনার সাথে যাব না। দীপশিখা, আমার মেজাজ খারাপ করো না। জাওয়াদের হুঙ্কারের 2 পয়সা দাম দিল না দীপশিখা। ক্ষিপ্র স্বরে বলল, আজব অর্ডার করছেন কেন? আর ওখানে টাকা দিলেন কেন আপনি? আমি কি আপনাকে বলেছিলাম? দীপশিখার এমন কথায় জাওয়াদ চেঁচিয়ে উঠল। মানে কি? ওরা তোমাকে অপমান করবে আর আমি দেখব? আর আমার সাথে তো খুব ঝগড়া করছো, আমাকে বাঁশের মাথায় তুলে রাখো। ভিজিয়ে ভিজিয়ে অপমান কর। অথচ অন্যদের সামনে মুখে তালা লেগে থাকে কেন? বললে না কেন তুমি চুরি করনি? ভিজে বিলাইয়ের মতো দাঁড়িয়েছিলে। জাওয়াদের কথাগুলো চাবুকের মতো লাগছিল দীপশিখার কাছে। লোকটি এমন কেন? কালকেও কি মিষ্টি মিষ্টি কথা বলছিল, এখন এত তিতো কথা বলছে। সে কি জানে দীপশিখাকে কি কি সহ্য করতে হয়েছে? জানে না। সে নিজেও তো কম অপমান করেনি তাকে। দীপশিখা কোনও কথা বলল না। বিকাশে তার টাকা ছিল, সেখান থেকে 2000 টাকা খরচ সহ পাঠিয়ে দিল জাওয়াদকে। তারপর কোটটা খুলে জাওয়াদের কোলে ফেলে বলল, আপনার টাকা আর কোট ফেরত দিলাম। আপনার কোনো সাহায্য আমার চাই না। মানে আপনি একটা অসহ্য মানুষ। ওদের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার সাথে কখনো কথা বলবেন আপনি? জাওয়াদ তার কথা হজম করার আগেই দীপশিখা একটা রিকশায় চেপে বসল। জাওয়াদ রাগে ধুলোতে লাথিতে মারল। এই মেয়ে ভাবেটা কি নিজেকে? জাওয়াদ হামিদ তার জন্য মরে যাবে? পৃথিবীতে মেয়ের অভাব। স্বপ্নের গণ্ডগোল না হলে কখনো এই অহংকারী দেমাগী মেয়ের সাথে কথাও বলত না সে। যত সব। কুয়াশার দলা দলা কুণ্ডলিতে শহরটা ঝাপসা হয়ে গেছে। শীতের মাত্রা বেড়েছে। তাপমাত্রা নেমে 14তে থেমেছে। ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না। এই ঠান্ডায় ঠান্ডা পানি দিয়ে গোসল করল দীপশিখা। জাওয়াদ নামক ব্যক্তি তার জীবনকে একেবারে যাচ্ছে তাই করে দিয়েছে। কি ভেবেছে সে? যখন খুশি যা খুশি করবে। এত অধিকারবোধ আসছে কোথা থেকে তার? দীপশিখা ঠিক করল তাকে নিয়ে একটুও ভাববে না। তার জীবনে করার মতো অনেক কাজ আছে। ফোন সাইলেন্ট করে ফেলল। গান ছাড়ল মৃদু সাউন্ডে। পুরনো ইংলিশ গান। The falling leaves drift by the window. The autumn leaves of red and gold. I see your lips, the summer kisses. The sunburned hands I used to hold. গানের সাথে সাথে সে তার ভিডিও এডিট করল। নিজের ফেসবুক পেজে, গ্রুপে পোস্ট করল। অ্যাসাইনমেন্ট শেষ করল। নিজের ঘর গুছাল। এর মাঝে মা খেতে ডাকল। সে হাসি মুখে খেতেও বসল। বাবা তার আজব কথা শুরু করলেন। বুঝলি চিঙ্কি মা, তোদের জেনারেশন একটা জেব্রা জেনারেশন। তোদের সবকিছুই এক্সট্রিম। তোরা সাদা নয় কালোতে বিশ্বাস করিস। হয় একেবারে ধবধবে সাদা, নয় কুচকুচে কালো। অথচ পৃথিবী তো সাদা কালো নয়। পৃথিবী ধূসর। ভালো খারাপের মিশ্রণ পৃথিবী। তোরা এটা মানতেই পারিস না। অন্য সময় চিঙ্কি বাবার কথায় একটা ফিলসফি খুঁজত।
কিন্তু আজ তার মন ভালো নেই। তার মন থেকে মোটেই জাওয়াদ নামক ধলা গরুর চিন্তা সরাতে পারছে না। কি নিষ্ঠুরভাবে সে বেলি ফুলের মালাটা ছিঁড়ে ফেলল। এর মাঝেই নিরুপমা বিরস স্বরে বলল, ওর একটা ভালো নাম আছে, মোস্তফা। চিঙ্কি। চিঙ্কি কি? শুনলেই মনে হচ্ছে কেউ ঘণ্টা বাজাচ্ছে। কতবার বলেছি এই বিশ্রী নামে ওকে ডাকবে না। আরে এটা আদুরে নাম। আমার মেয়ে আদুরে, তার নামও আদুরে। আমি তো একটা ছড়াও লিখেছি। চিঙ্কি বলে, কোথায় যাই? বনে জঙ্গলে মজা পাই। এক পায়ে হেঁটে নদীর ধারে। ভয় পাই না আমি কুমির রে। তাল গাছে উঠে বলে, হুরারে। আমি চিঙ্কি, দুঃসাহসী সুরে। পাখিরা হাসে, বানরটা চায়। আমার সাথে দুষ্টুমি খেলতে যায়। নিরুপমা চোখ কুঁচকে বলল, বিশ্রী কবিতা। আর কখনো এমন কবিতা শোনাবে না মোস্তফা। দীপশিখা দীর্ঘশ্বাস ফেলল। ডাইনিং টেবিলের এমন কথা কাটাকাটি নতুন নয়। সে খাওয়া শেষ করে ঘরে গেল। ঘুম আসছে খুব। খুব ক্লান্ত সে নয়, তবুও ঘুম আসছে। মনটাই যেন বিশ্রীভাবে ঝিমিয়ে আছে। এখন ঘুমাবে দীপশিখা। প্রতিদিন জাওয়াদ নামক ধলাগ্রুর সাথে বিনা কারণে মেসেজিং করতে হয়। ফলে ঘুম কেচে যায়। আজ সেটা হবে না। সেই গ্রুও তাকে ফোন দিবে না নিশ্চয়ই। দীপশিখা অ্যালার্ম দেবার জন্য মোবাইলটা হাতে নিল। লক খুলতেই আক্কেলগুরুম হল তার। 22টা মিস কল। তাও ধলা গরুর। প্রায় সাথে সাথেই ফোন আবার বেজে উঠল। দীপশিখা প্রথমে ধরবে না ভেবেছিল। কিন্তু মিস কল 25টা হতেই নিজেকে আটকাতে পারল না। এক প্রকার মস্তিষ্কের সাথে কোনোদল করেই ফোন ধরল সে। ওপাশ থেকে তখন গাঢ় স্বর কানে এলো, বারান্দায় এসো দীপশিখা। বারান্দায় এসো দীপশিখা। ঘর নিস্তব্ধ। পিনপতন নীরবতা। এর মাঝে এমন গাঢ় স্বর। হৃদয়ের উচ্চাটন বাড়ানোর জন্য হয়তো আর কিছুর প্রয়োজন নেই। শীতল এক দক্ষিণা বাতাস যেন ছুঁয়ে গেল দীপশিখার মনবাগিচায়। মানুষটি কি বাহিরে? দীপশিখা চুপ করে রইল। ওপাশের মানুষটিও নীরব। হৃদয়ের স্পন্দন অনুভূত হচ্ছে প্রবলভাবে। কত সময় পার হল? হিসেব নেই। নিস্তব্ধতা ভাঙল জাওয়াদ। হালকা স্বরে শুধাল, আসবে না? দীপশিখা সাথে সাথে বারান্দায় গেল। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কুয়াশার পরদে সবকিছু জলছবির মতো লাগছে। রাস্তার সোডিয়ামের আলোর মৃদুরেখায় লম্বা মানুষটিকে দেখতে পেল দীপশিখা। একটা কালো ওভারকোট পরা। নাকের নিচ থেকে ঢাকা মাফলারে। লোকটি কি পাগল? এখন ঘড়িতে সময় 11টা। এই সময় কেউ কারোর বাসার নিচে দাঁড়ায়? দীপশিখা বিস্মিত স্বরে শুধাল, আপনি এখানে? তোমার সাথে আমার কথা আছে। গাঢ় স্বরে বলল জাওয়াদ। এখানে তার দাঁড়ানোর কথা নয়। তবুও আজ জাওয়াদ হামিদ প্রথমবারের মতো হাড় কাঁপানো ঠান্ডায় একটি মেয়ের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। দীপশিখা রাগ দেখিয়ে রিকশা চেপে চলে যাওয়ার সাথে সাথে জাওয়াদের মেজাজের সংযত স্বভাব এলোমেলো হয়ে গেল। জাওয়াদের পরিপাটি খোলসটা ভেঙে চুরমার হয়ে গেল। মাথা ফেটে যাবার উপক্রম হল রাগে। কিন্তু করার কিছু নেই। যার উপর এত রাগ সেই পাল্টা রাগ দেখিয়ে চলে গেছে। কি আর করার? জাওয়াদ ঠিক করল সে বাসায় চলে যাবে। কুয়াশায় 80 কিলোমিটার পার ঘণ্টায় বাইক চালিয়ে বাসায় এলো সে। ঠান্ডা হাওয়ায় জমে যাবার মতো অবস্থা হল। তবুও রাগ কমছে না। কি যন্ত্রণা! বাসায় আসতে না আসতেই আব্দুল হামিদ সাহেবের মুখোমুখি হল সে। আব্দুল হামিদ তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। আব্বার এই দৃষ্টিকে খুব ভয় পায় জাওয়াদ। যদিও আব্বার সাথে আজকাল সম্পর্ক সমান্তরাল রেখায় চলছে। আব্বা তাকে গালাগালি করছেন না। তবুও এই দৃষ্টিতে গলা শুকিয়ে গেল। এই দৃষ্টির ভয়ে চিঙ্কি তার গলায় বিবাহ নামক খরা ঝুলাতে পেরেছে।
জাওয়াদ শুকনো গলায় বলল, কেমন আছেন আব্বা? আব্দুল হামিদের চোখমুখ আরও কুঁচকে গেল। যেন প্রশ্নটি তার একেবারেই পছন্দ হয়নি। ফলে আরও বুক শুকিয়ে এল। গলাটা যেন সেগুন কাঠ হয়ে গেছে। আব্দুল হামিদ নীরবতা ভাঙলেন। শ্লেষা জড়িত স্বরে বললেন, দীপশিখা মায়ের সাথে কেমন চলছে? জাওয়াদ কোনো উত্তর খুঁজে পেল না। কি বলবে আব্দুল হামিদকে? মেয়েটির সাথে তার ঝামেলা হয়েছে? মেয়েটা একটা তিলে খচ্চর, দেমাগি। আব্দুল হামিদ কেশে গলা সাফ করে বললেন, আমি মোস্তফা ভাইকে ফোন করেছিলাম। উনি বললেন, মেয়ে সময় চাচ্ছে। আমি বললাম, যেন আংটি বদল হয়ে যায়। আমাদের সময় এত ঝামেলাই ছিল না। বাবা বলতো বিয়ে করতে আমরা বিয়ে করে ফেলতাম। এখনের ছেলেমেয়েদের আলাদাই ঢং। আব্বা। আব্দুল হামিদের কথার মাঝখানে কথা পছন্দ নয়। জাওয়াদ এই প্রথম এই কাজ করল। জাওয়াদের দিকে তিনি বিরক্তি নিয়ে তাকালেন। জাওয়াদ রয় শয়ে বলল, এত তাড়াহুড়োর কি আছে? বিয়ে তো হাগা মুতার মতো সহজ কাজ না, যে করে দিলাম কাজ শেষ। একটু সময় দেন। সময় তো পালায় যাচ্ছে না। জাওয়াদের কথা একেবারেই পছন্দ হল না আব্দুল হামিদের। চেঁচিয়ে উঠলেন, অপদার্থ! তুই তোর বাপের সাথে কথা কইতাছস? কি ভাষায়? ছাগল কোথাকার! দিন দিন হাঁটুতে যাচ্ছে তোর বুদ্ধি। আমার তো সন্দেহ তোর আদৌ বিয়ে হবে কি না। শুধু ডিগ্রিধারী আর বড় কোম্পানিতে চাকরি করলেই হয় না। একটা আহাম্মক জন্ম দিছি। আব্দুল হামিদের রাশভারী স্বর গমগম করছে ঘরময়। জ্যোতি উকি দিয়ে দেখল। আসার সাহস হল না। জাওয়াদের আব্বার সাথে তর্ক করার ইচ্ছে হল না। একেই শরীর ভেঙ্গে আসছে ক্লান্তিতে। চিঙ্কির সাথে ঝগড়াতেই তার অনেক শক্তি অপচয় হয়েছে। এখন বাবার সাথে ঝগড়া করতে গেলেও শক্তির অপচয়। ঝগড়া করতে ইচ্ছেও করছে না। তাই সে কোনো উত্তর দিলও না। আব্দুল হামিদ চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে গেলে জাওয়াদ নিজের ঘরে চলে গেল। জ্যোতি খেতে ডাকলেও সে বলল, খাব না। জ্যোতি একটু ঘুরঘুর করে বলল, ঝগড়া হয়েছে নাকি ভাবির সাথে? জাওয়াদ চোখের উপর হাত দিয়ে শুয়েছিল। সাথে সাথেই উঠে বসল। বিরক্তি নিয়ে বলল, কে ভাবি? দীপশিখা ভাবি। থাপড়া খাইছস? ওমা, তোমার বউ আমার ভাবি না। মোটেই ওই দেমাগি মেয়ে তোর ভাবি না। আরেকবার ভাবি বললে থাপড়া দিয়ে দাঁত ফেলে দিব। জ্যোতি মিটিমিটি হাসল। গুনগুন করে গাইল, মনে প্রেমের বাততি জ্বলে, বাততির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাততি জ্বলে, বাততির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। গানটা শুনতেই নিজেকে সংযত রাখতে পারল না জাওয়াদ। হাতের কুশন বালিশটা ছুঁড়ে মারল জ্যোতির দিকে। জ্যোতি খি খি হাসতে হাসতে বেরিয়ে গেল। জাওয়াদের বুক চিরে দীর্ঘশ্বাস বের হল। মোবাইলটা হাতে নিল। ফেসবুকে প্রবেশ করল। স্ক্রুল করতে করতে একটা ছবি সামনে এলো। জাওয়াদের হাত আটকে গেল। কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছবিটা দীপশিখার। মেলায় কেউ তুলেছে তার অগোচরে। সে পোস্ট করে তাকে ট্যাগ করেছে। জাওয়াদ ঠিক কত সময় ছবিটাকে দেখল সে নিজেও বলতে পারে না। অজান্তেই সেভ করে নিল ফোনে। অনুভূতিটা খুব শান্ত ছিল। কিন্তু অশান্ত হয়ে গেল যখন দেখল যে পোস্ট করেছে সেই মানুষটি একটি ছেলে। জাওয়াদের কপালে ভাঁজ পড়ল। সে ছেলেটির প্রোফাইলে ঢুকল। ছেলেটির নাম মুহাম্মদ সুমন। দীপশিখার সমবয়সী, তবে অন্য ডিপার্টমেন্টে পড়ে। দেখতে মোটামুটি গোছের। ছেলেটির প্রোফাইলে শুধু মেয়েদের ছবি। ভার্সিটিতে এমন অনেকেই থাকে যাদের একটি ক্যামেরা থাকে।
সেই ক্যামেরার একমাত্র উদ্দেশ্য মেয়েদের ছবি তোলা। এই সুমন ছেলেটাও সেই ক্যাটাগরির। তার প্রোফাইল ভর্তি মেয়েদের ছবি, আর খুব গলে যাওয়া ধরনের ক্যাপশন। জাওয়াদের সেখানেও সমস্যা হতো না, কিন্তু সে চিঙ্কির ছবিটির ক্যাপশন দিয়েছে, মাই ব্লু ব্লোসম পাশে নীল হার্ট। ব্যাস, মেজাজ ওখানেই বিগড়াল। ছেলেটার সাহস কত, তার হবু বউকে ব্লু ব্লোসম বলে। প্রথমত চিঙ্কি মোটেই ব্লু ব্লোসম না, সে চিঙ্কি। আর যদি ব্লু ব্লোসম হয় তবুও সুমনের মতো ছাগলের ব্লু ব্লোসম তো মোটেই নয়। জাওয়াদ মোবাইলটা ছুঁড়ে মারল, বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। ঘুমালে শান্তি লাগবে, সেখানেও গণ্ডগোল বাজল। ঘুম আসছে না, আধা ঘন্টা এপাশ ওপাশ করেও লাভ হল না। বিরক্তি নিয়ে উঠে বসল সে। মোবাইলটা মেঝে থেকে কুড়িয়ে নিল। ফ্রন্ট গ্লাস ভেঙে গেছে, কিন্তু সেদিকে তার মোটেই খেয়াল নেই। সে চিঙ্কিকে মেসেজ করল, পৌঁছেছ? উত্তর এলো না। মেয়েটা দেমাগ দেখাচ্ছে। ঠিক আছে, কত সময় উপেক্ষা করবে? জাওয়াদ এবার ফোন দিল তাকে। না, মেয়েটা ধরছে না। এত দেমাগ? জাওয়াদ তার মোটা ওভারকোটটা বের করল, মাফলার জড়িয়ে বেরিয়ে গেল। কত সময় ধরবে না? এখন সে চিঙ্কির বাড়ির নিচে এসে দাঁড়িয়েছে। অবশেষে ম্যাডাম ফোন ধরেছে। চিঙ্কি ধীর স্বরে বলল, আমার আপনার সাথে কোনো কথা নেই। সেটা বললে তো হবে না। আমার কথা আছে, কিন্তু ফোনে বলতে ইচ্ছে করছে না। তোমার মুখ আবছা লাগছে। নিচে এসো। চিঙ্কির বিস্ময় আকাশ ছুঁল। এই পাগল কি বলে? চিঙ্কি খুব শান্ত স্বরে বলল, প্রথমত আমার আপনার সাথেই কথা নেই, তার উপর আপনি এই রাতে আমাকে নামতে বলছেন। মামা বাড়ির আবদার? না, শ্বশুর বাড়ির। চিঙ্কি চোখমুখ কুঁচকে ফেলল। লোকটি কি হাসল? এই অবস্থায় তার মশকরা করতে ইচ্ছে হচ্ছে? চিঙ্কি আশেপাশে তাকাল। কেউ কি রাস্তায় আছে? জাওয়াদ মৃদু হেসে বলল, আমি বাদে কোনো কুত্তাও নেই। তাহলে আপনি কেন এসেছেন? কথা বলতে। চিঙ্কি গলার স্বর সামান্য তুলে বলল, দেখুন জাওয়াদ সাহেব, আপনি যদি ভাবেন আপনি কোনো সিনেমার নায়ক, ভুল ভাবছেন। আমি কখনোই নিচে আসব না। বারান্দায় এসেছি সেটা কৌতূহলবশত। আর আপনার কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। রাখছি। তোমার ধারণাও নেই আমি কত জেদি, তুমি না আসলে আমি সারারাত এখানেই দাঁড়িয়ে থাকব। ঠান্ডায় জমে আইসক্রিম হয়ে যাব। সকালে যখন মানুষ দেখবে একটা জলজ্যান্ত মানুষ আইসক্রিম হয়ে গেছে, তখন জানাজানি হবে, ফেসবুকে ছবি দিবে, ভাইরাল হয়ে যাব। বাংলাদেশে কিছু ভাইরাল হলে সেটা নিউজ হয়। আমাকে নিয়েও নিউজ হবে। যেহেতু তোমার বাড়ির নিচে আইসক্রিম হয়েছে সেই দায় তোমার উপর পড়বে। জ্যোতি সাক্ষী দিবে। আমার আব্বাও তোমার বাবাকে ছেড়ে দিবে না। বুঝে নাও। এই লোক কি বলে? এত রীতিমতো হুমকি। চিঙ্কি চোয়াল ঝুলে গেল। হিনহিনে স্বরে বলল, যা খুশি করেন। আমি নিচে আসছি না। বলেই ফোন কেটে দিল। তারপর ঘরের ভেতর চলে গেল। চিঙ্কি তো তাকে দাঁড়াতে বলেনি, নিজের ইচ্ছেতে দাঁড়িয়ে আছে। থাকুক। একটু পর পর পর্দার ফাঁক থেকে সাবধানতার সাথে উকি দিচ্ছে চিঙ্কি। কোনোভাবেই ধরা পড়তে চায় না। উদ্দেশ্য জাওয়াদকে দেখা। লোকটার মাথা কি সত্যি সত্যি নষ্ট? এই কনকনে ঠান্ডায় সে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। এর মাঝেই তরঙ্গিনী ছুটে এলো। এক প্রকার জেরা করা ভাষায় বলল, জাওয়াদ নিচে দাঁড়ায় আছে কেন? জানি না। ছাগলটাকে যেতে বল। বলেছি, শুনে না। অসহায় স্বরে বলল চিঙ্কি। তরঙ্গিনী শুধাল, কি চায়? কথা বলবে, তাও সামনাসামনি। এই রাতে আমাকে নিচে যেতে বলে।
পাগল লোক। তরঙ্গিনী থুতনিতে হাত দিয়ে কিছু সময় ভাবল। তারপর গম্ভীর স্বরে বলল, তুই ওর সাথে দেখা করে আয়। পাগল তুমি? এই রাতে? বাবা মা কি ভাববে? সকালে ছাগলটা নিউমোনিয়ায় ভুগলে বাবা মা কি ভাববে? বলি যায়ে দেখা করে আয়। ভুলায় ভালায় বাড়ি পাঠা, নয়তো দেখা যাবে ছাগলটা সত্যি সত্যি সারারাত দাঁড়িয়ে থাকল। পাশের বাড়ির আঙ্কেল সকাল 5টায় নামাজে বের হন। উনি দেখলে সর্বনাশ হবে। কথা শোন বোন আমার, ঘর সামলে নিচ্ছি। বাবা মা এখন ঘুমিয়ে যাবে, তুই যাবি আর আসবি, ব্যাস। তরঙ্গিনীর যাবি আর আসবি টুকু আর যাবি আসবির মধ্যে সীমাবদ্ধ থাকল না। চিংকি নিচে যেতেই জাওয়াদ নিজের মাফলারটা খুলে তাকে গলায় পেঁচিয়ে দিল। একটা এক্সট্রা হেলমেট পরিয়ে দিল চিংকিকে। চিংকি অবাক স্বরে বলল, এগুলো পরাচ্ছেন কেন? আমরা নাইট আউটে যাচ্ছি। পাগল আপনি? দীপশিখার কথার উত্তর দিল না সে। চিংকির মোবাইলটা নিয়ে তরঙ্গিনীকে ফোন দিল। তরঙ্গিনী ধরলেই বলল, আপু, আপনার বোনকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। চিন্তা করবেন না, সকাল হবার আগেই দিয়ে যাব। তরঙ্গিনী কি বলবে বুঝে পেল না। জাওয়াদের দিকে কড়া চোখে তাকালো চিংকি। রাগী স্বরে বলল, এসব কি? ফাজলামি করছেন? না, তোমাকে শাস্তি দিচ্ছি। তখন রাগ দেখিয়ে আমার প্ল্যান ভণ্ডুল করে দিয়েছ তুমি, তাই শাস্তি তার প্রাপ্য। আমি কোথাও যাব না, তুলে নিয়ে যাব। খুব আস্তে বলল জাওয়াদ। দীপশিখা কম জেদি নয়, সেও যাবে না। জাওয়াদ মৃদু হেসে তাকে কোলে তুলে নিল। চিংকি হাত পা ছুড়ল, লাভ হল না। জাওয়াদ তাকে বাইকে বসাল। চিংকির ছটফটানি দেখে জাওয়াদ স্বর খাদে নিয়ে বলল, দীপশিখা, আমি কিন্তু তোমার ছটফটানি থামানোর উপায় জানি। উপায়টা তোমার পছন্দ হবে না, তাই ভদ্র মেয়ের মতো বসো। চিংকির ছটফটানি দেখে জাওয়াদ স্বর খাদে নিয়ে বলল, দীপশিখা, আমি কিন্তু তোমার ছটফটানি থামানোর উপায় জানি। উপায়টা তোমার পছন্দ হবে না, তাই ভদ্র মেয়ের মতো বসো। জাওয়াদের স্বর মস্তিষ্কে আন্দোলিত হল। জমে গেল চিংকি। বড় বড় চোখে তাকাল সে। জাওয়াদের ঠোঁটে দুষ্টু হাসি। হ্যান্ডেলবারে ঝুলানো একটি হেলমেট পরিয়ে দিল চিংকিকে। খানিকটা ঝুঁকে চিংকির মুখ বরাবর মুখে এনে বলল, শক্ত করে ধরে রাখবে, পড়ে গেলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। চিংকির উত্তরের অপেক্ষা করল না সে। বাইকে বসে স্টার্ট দিল। নক্ষত্রখচিত শীতল দীর্ঘায়িত রাতে পিচের রাস্তা চিরে তীব্র বেগে চলছে জাওয়াদের বাইক। চিংকি শক্ত ধরে জড়িয়ে রেখেছে তার কোমর। চোখ বন্ধ। শীতল হাওয়া তীব্র বেগে ছিটকে পড়ছে শ্যাম মুখে। জাওয়াদের এক হাত তার ভয়ের কম্পনরত হাতজোড়া ধরে রেখেছে। প্রায় মানবশূন্য রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। একটু পর পর সোডিয়ামের আলো ছুঁয়ে যাচ্ছে তাদের। তারপর আবার আধার। চিংকি কাপা স্বরে বলল, আস্তে চালান। পারব না, শাস্তি কখনো আস্তে দিতে শুনেছ? আপনি খুব খারাপ। জানি, নতুন কিছু বলো। বলেই হাসল জাওয়াদ। চিংকির মনে হল মানুষটি পাগল হয়ে গেছে। ঠান্ডায় তার মস্তিষ্ক জমে গেছে, তাই নিউরনগুলো কাজ করছে না। জাওয়াদ প্রায় চিৎকার করে বলল, দীপশিখা, চোখ খুলো। দেখো, রাতটা কত সুন্দর। জাওয়াদের আশ্বস্ত স্বরে পিটপিট করে চোখ খুলল চিংকি। সে জানে না ঠিক কোথায় আছে তারা। তবে চেনা শহরটাকে অচেনা লাগল যেন। কালো নীলাম্বরে থালার মতো বিশাল একটা চাঁদ। মেঘহীন আকাশে তারাগুলো অলঙ্কৃত করে আছে। বিশালকায় রাস্তায় কুয়াশার সাথে প্রতিযোগিতা করছে জাওয়াদের বাইক। পাশ থেকে চলে যাওয়া গাড়ির হেডলাইটগুলোয় ধোঁয়া উড়ছে। কুয়াশাকনায় শীতল হয়ে যাচ্ছে হাত, নাক, মুখ। মনে হল কোনো ব্যথিত প্রেমিকের গদ্য পড়ছে যেন। চিংকির মস্তিষ্কে ভেসে উঠল চেনা গান। এই ধুলো ধুলো শহর তোমার আমার।
আসতে পারো, চলে যেতে পারো। এ পৃথিবীর বিষণ্ণ ধুলোয় মিশে যেতে পারো। তবু এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে। জাওয়াদ এক অচেনা বিল্ডিংয়ের সামনে বাইক থামাল। চিংকি অবাক স্বরে বলল, এটা কোথায়? আমাদের বাড়ি। চিংকি অবাক দৃষ্টিতে চাইল। জাওয়াদ নরম স্বরে বলল, নামো। চিংকি একরাশ জোরতা নিয়ে নামল। তার মুখখানা জমে গেছে শীতে। জ্বরসর হয়ে দাঁড়িয়ে রইল সে। জাওয়াদ তার বাইক পার্ক করে আসল। চিংকিকে ভূতের মতো দাঁড়িয়ে থাকতে দেখে খুব যত্নে তার হেলমেট খুলল। হাত ধরে বলল, চলো। এটা আপনাদের বাড়ি? বিল্ডিংটি এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে। 7 তালার উপর শুধু ইটের গাঁথুনি। একটা মানুষের ছায়াও নেই। চিংকির চোখে মুখে দ্বিধা। জাওয়াদ হেসে বলল, ভয় নেই, তোমাকে মেরে টেরে দিব না। আপনার কি ভরসা? জাওয়াদ হাসল কিন্তু উত্তর দিল না। তারপর হাত ধরে সিঁড়ি বেয়ে উঠল তারা। খুব সাবধানে জাওয়াদ চিংকিকে ধরে ধরে উঠাল। সিঁড়ি বাইতে বাইতে হাঁপিয়ে গেল চিংকি। শরীরটা একটু কমাতে হবে। 7 তালা উঠা কি চারটেখানি কথা? 7 তালায় কোনো দেয়াল নেই, শুধু ইটের গাঁথুনি। এখান থেকে আকাশটা যেন আরও পরিষ্কার দেখা যাচ্ছে। ধোয়ার মতো কুয়াশার পরদে ঝাপসা লাগছে রূপালি চাঁদটা। জাওয়াদ একেবারে কোনোয় গিয়ে একটি চেয়ার টেনে বসল। চিংকি ঘাবড়ে বলল, করছেন কি? পড়ে যাবেন তো। পড়ব না, আসো তো। আজ জ্যোৎস্নাবিলাস করব। ঠান্ডায় এই লোকের মস্তিষ্ক একেবারে গেছে, কোনো সন্দেহ নেই। অনেক ভয় ভয় চিংকি বসল। ঠান্ডা বাতাস মুখে লাগছে। নীরব, শান্ত, মায়ানগরীকে এই প্রথম দেখছে। মাথার উপর ছাদ আছে, তবুও দেয়ালহীন জায়গাটিকে মেঘের উপর মনে হচ্ছে। জাওয়াদ এক নজরে তাকিয়ে আছে আকাশের দিকে। চিংকি গম্ভীর স্বরে বলল, কি কথা বলবেন বলুন। কিছু সময়ের নীরবতা। চিংকিও কথা বলল না। নীরবতা ভাঙল জাওয়াদ। সরি। চিংকির মনে হল সে কি ভুল শুনল। কান ঠিক আছে? জাওয়াদ যে কি না না কাইফেল টাওয়ারে রেখে চলে, সে তাকে সরি বলছে। অবাক স্বরে শুধাল, জি। তখন ওভাবে আমার রিয়েক্ট করা উচিত হয়নি। গাঢ়, ম্লান স্বরে নীরবতাটা আরও ঘন হল। শীতল পরিবেশে বিষাদ ঢেলে দিল যেন কেউ। চিংকি অপ্রস্তুত হল। কোনও কথা বলতে পারল না। জাওয়াদ নিজ থেকেই বলল, আমি সহজে রাগি না। আমার গন্ডারের চামড়া। তখন সেভাবে রেগে যাওয়াটাও খুব বেমানান আমার স্বভাবের সাথে। তবুও আমি রেগেছি। কেন জানো? কেন? আবছা স্বরে শুধালো চিংকি। জাওয়াদ ম্লান হেসে বলল, কারণ তোমার মধ্যে আমাকে দেখতে পেয়েছিলাম। আবার তিক্ত নীরবতা। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। তারপর গম্ভীর স্বরে বলল, আমি ছোটবেলা থেকেই খুব জনপ্রিয় ছিলাম জানো। ইচ্ছে করে না, অজান্তেই মানুষ আমাকে খুব পছন্দ করত। আমার সাথে মিশতে চাইত। আমি বাধা দিতাম না। বন্ধু কার না পছন্দ। আর আমি ছিলাম এক্সট্রোভার্ট। কিন্তু এই জনপ্রিয়তা ধীরে ধীরে আমার গলার কাটা হতে থাকল। অতিরিক্ত ভালোবাসা, জনপ্রিয়তা মাঝে মাঝে অন্যের ঈর্ষার কারণ হয়। সেই ঈর্ষাগুলো প্রতিহিংসায় সীমাবদ্ধ থাকে না। একটা সময় ঘৃণা হয়ে যায়। তুমি বুঝতেও পারো না, কেউ তোমাকে নিজের পুরোটা হৃদয় দিয়ে ঘৃণা করছে। মুখে হাসি ঝুলিয়ে তোমাকে প্রতি মুহূর্তে বদদোয়া দিচ্ছে। তোমাকে অপদস্থ করে নিজের অন্তরাত্মাকে প্রসন্ন করছে। কতটা ভয়ঙ্কর বলতো? যার কোনো ক্ষতি তুমি করনি, শুধুমাত্র তোমাকে মানুষ ভালোবাসে বলে তুমি তার চক্ষুশূল। তাই তোমাকে ঘিরে মৌমাছির ঝাঁক থাকলেই, তোমাকে অজস্র মানুষ ভালোবাসলেই তুমি খুব হ্যাপি, তত্ত্বটা ভুল।
আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। আমার ইন্টারের ফেয়ারওয়েলের দিনটাই স্মৃতিটাই বিষাক্ত হয়ে গেছে। ইন্টারের ফেয়ারওয়েলের কথাটা শুনতেই জমে গেল চিঙ্কি। অব্যক্ত অস্বস্তি ঘিরে ধরল তাকে। এই দিনটাতেই মনের অভিব্যক্তি বলেছিল জাওয়াদকে। হাত পা জমে গেল। দাঁত দিয়ে ক্ষতবিক্ষত হল তার নিম্নস্থ। জাওয়াদ তার দিকে তাকাল না। আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলল, আমার একটা বন্ধু ছিল, স্কুলে বন্ধু। ও খুব ইনসিকিউর ছিল। চেহারা সুরত মোটামুটি ছিল, ছাত্রও মোটামুটি ছিল। তবুও সে খুব ইনসিকিউর ছিল। আমি জানি না কেন, আমাকে সে সহ্য করতে পারত না। একই সাথে উঠা বসা, চলা ফেরা, কিন্তু আমার প্রশংসা, আমাকে নিয়ে আলোচনা ওর সহ্য হতো না। একটা সময় এলো যখন সুযোগ পেলেই আমাকে নিয়ে বাজে কথা বলা শুরু করত। আমি পাত্তা দিতাম না। আমার অহেতুক নিজের রেপুটেশন নষ্ট করার ইচ্ছে ছিল না। ভালো ছেলের ট্যাগ হারানোর ইচ্ছে ছিল না। কিন্তু ভুলে গিয়েছিলাম অপর মানুষটির প্রশান্তি আমাকে নিচে নামানোতে। সেদিন বহু প্রেমপত্র পেয়েছিলাম, তার মধ্যে একটা মেয়ে আমাকে সবার সামনে থেকে টেনে এক চিপায় নিয়ে গিয়েছিল। বলেই আর চোখে তাকালো চিঙ্কির দিকে। চিঙ্কি তখন কাচুমাচু হয়ে বসে রয়েছে। জাওয়াদ একটু হেসে বলল, তো ওই মেয়ে যখন আমাকে চিপায় নিয়ে গেল, এটা আমার বন্ধুদের মধ্যে ব্রেকিং নিউজ হল। আমার সেই বন্ধু ভাবল সেই মেয়েটি আর কেউ নয় বরং তার ক্রাশ। কারণ দুর্ভাগ্যবশত সে যে মেয়ের উপর ক্রাশিত, সে আমার উপর ক্রাশিত। এই ভুল বোঝাবুঝির মধ্যে সে নিজেকে মিশা সৌদাগর ভাবা শুরু করল। বন্ধু আমার নিজেকে আটকাতে পারল না। পুরো কলেজের সামনে আমাকে অপমান করাই তার লক্ষ্য হল। আমি যখন প্রেমপত্রগুলো নিয়ে ক্লাসে গেলাম সে অতর্কিতে আমাকে মেরে বসল। সবার সামনে তার এলিজিটলি প্রেমিকাকে ছিনিয়ে নেওয়ার অপবাদ দিল। চিৎকার করে সবাইকে বলল, আমি বন্ধু নামের কলঙ্ক। বন্ধু হয়ে তার পিঠে চুরি দিয়েছি। জানা সত্ত্বেও ও যাকে পছন্দ করে তার সাথে ফ্লার্ট করেছি ব্লা, ফলে অবাক দর্শকের মতো ক্লাসের সবার চোখ আমার দিকে। তারাও কোথাও না কোথাও মেনে নিল আমি নিম্ন মানসিকতার মানুষ যে বন্ধুদের ঠকাই। আমার বন্ধু ভাবল সে জনগণের সামনে হিরো হয়ে গেছে। ফলে সে আবার আমাকে মারল। এক পর্যায়ে আমিও শান্ত থাকতে পারলাম না। ফলে জীবনে যা কখনো আমি করিনি সেদিন তাই করলাম। আমার কলেজের শেষ দিন আমি মারপিট করলাম। প্রিন্সিপাল স্যার ডেকে নিয়ে গেলেন। দুজনকেই শাসালেন। আমার ফেয়ারওয়েল জলে। ইট ওয়াজ দ্য ওর্স্ট ডে। আমি মনেও করতে চাই না দিনটাকে। সেদিন একটা সত্যি বুঝতে পারলাম। মানুষ তোমার সাথে হেসে কথা বলছে মানে এই না যে তোমার বন্ধু। আর এই সব বিষধর সাপদের যত প্রশ্রয় দিবে তখন জোরে এরা ছোবল দিবে। তাই আমি সবার সাথে হেসে কথা বললেও আমি একজন বন্ধুহীন প্রাণী। আমি জানি সবাই আমার বাহিরের খোলসটা দেখেই আকর্ষিত হয়। কেউ আমাকে বোঝার জন্য আমার সাথে বন্ধুত্ব করে না। এই যে তুমিও হয়তো কোথাও না আমার বাহিরের খোলসটাতেই আকর্ষিত। জাওয়াদের কথাটি শেষ হবার পূর্বেই চিঙ্কি দুহাতে তার গালজোড়া চেপে ধরল। দৃঢ় স্বরে বলল, মোটেই নয়। আমি কখনোই আপনার বাহিরের খোলস দেখে আকর্ষিত হয়নি। আমি আপনাকে আপনার জন্য পছন্দ করি। আমার কিচ্ছু যায় আসে না আপনি দেখতে কেমন, আপনি খুব ভালো ছাত্র নাকি খুব টাকা কামান। আমার যায় আসে না। চিঙ্কির কথাটা সান্ত্বনার জন্য ছিল না। জাওয়াদের ঠোঁটে ছড়িয়ে পড়ল প্রসন্ন হাসি। মৃদু স্বরে বলল, সত্যি? হ্যাঁ। তাহলে তুমি আমাকে পছন্দ কর বলো। তাহলে তুমি আমাকে পছন্দ কর বলো। জাওয়াদের আকস্মিক কথায় মুহূর্তের জন্য জমাইত সকল অনুভূতিগুলো হাওয়ায় উবে গেল। থতমত খেল চিঙ্কি। সে মোটেই প্রস্তুত ছিল না এমন কিছু শোনার জন্য। ক্ষণসময়ের জন্য সে ভেসে গিয়েছিল মুহূর্তের আবেগে। সেই আবেগের তাড়নায় সে জাওয়াদকে সান্ত্বনা দিতে চাইছিল। বোঝাতে চাইছিল সে কখনোই তাকে তার বাহিরের সৌন্দর্যের জন্য তাকে পছন্দ করেনি।
কিন্তু সেই কথাটি এই চালাক পুরুষটি এমন বাজেভাবে ধরে বসবে তার জন্য প্রস্তুত ছিল না। হতচকিত স্বরে বলল, না, মোটেই না। জাওয়াদ শব্দ করে হেসে উঠল। তার হাসির ধ্বনি প্রতিধ্বনিত হল নিস্তব্ধ রাতের অলিগলিতে। চিংকি অভিভূত নয়নে তাকিয়ে রইল তার দিকে। মানুষটির অকৃত্রিম হাসিটা সুন্দর। জাওয়াদ হাসতে হাসতেই বলল, তুমি আমাকে পছন্দ না করলে সমস্যা নেই, তবে অপছন্দের সারিতে ফেলিও না। চিংকি চোখ মুখ কুঁচকে বলল, কেন? কারোর অপছন্দের সারিতে থাকা ভয়ানক ব্যাপার। বলা তো যায় না, কোনো বদদোয়া লেগে যায়। আমি এসব বদদোয়া টদ্দোয়া দেই না। রাগ পুষে রাখো? না। তাহলে আমার উপর তোমার কোনো রাগ নেই? আপনার উপর আমার রাগ থাকবে কেন? অবাক কণ্ঠে শুধালো চিংকি। জাওয়াদ হাসল। দুর্বোধ্য হাসি। চিংকি সেই হাসির অর্থ বুঝল না। তবে মস্তিষ্কের তটে উকি দিল প্রবীণ স্মৃতি। চিংকি দৃষ্টি সরিয়ে নিল। তাকালো ঘুটঘুটে আধারে দূর আকাশে টিমটিম করে জ্বলা নক্ষত্রের দিকে। ম্রিয়মাণ স্বরে বলল, রাগ যদি থেকেও থাকে সেটা সময়ের প্রবাহে জং ধরে গেছে। এখন অনুভূতিগুলো খুব ঝাপসা। জাওয়াদ চুপ রইল। চিংকি এখনও একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। শীতল হিম বাতাস ছুঁয়ে যাচ্ছে মুখশ্রী। আধারের আকাশের চাঁদটাকে দেখতে সুন্দর লাগছে, ঘোর লাগছে। কেউ খুব আড়ালে বাতাবরণে যেন মাদকতা ছড়িয়ে দিচ্ছে। জাওয়াদের বিরুদ্ধে গড়ে তোলা প্রাচীরটা একটু একটু করে ভাঙছে। সেই সাথে হৃদয়ের লুকায়িত প্রকোষ্ঠে বন্দি পুরনো অনুভূতিগুলো নিজের মুক্তির ফরমান জানাল। খুব ধীর স্বরে বলল, আচ্ছা জাওয়াদ সাহেব, আপনার কি মনে আছে ওই ফেয়ারওয়েলের দিন আপনাকে একটা মোটামত বাজে দেখতে মেয়ে একটা প্রেমপত্র দিয়েছিল? অবশ্য আপনাকে সেদিন অনেকেই প্রেমপত্র দিয়েছিল, মনে থাকার কথাও না। এমন প্রেমপত্র আপনি দিনে 10টা পান। আচ্ছা, সেদিন যদি আপনার বন্ধুর সাথে ঝামেলা না হতো তাহলে কি সেদিনটা ভিন্ন হতো? চিংকি জানে অবান্তর একটি প্রশ্ন। তবুও কেন এই প্রশ্নটা করল সে? হয়তো কিশোরী চিংকি এখনও সেই সুন্দর, দয়ালু কিশোরের উত্তরের অপেক্ষা করছে। হয়তো সেই প্রথম প্রেমের আবেগটা কোথাও না কোথাও এখনও তার হৃদয়ে জড়িয়ে আছে। চিংকি খুব বিব্রত হল প্রশ্নটি করার পর। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। এক অব্যক্ত শক্তি তাকে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। অন্তঃস্থল থেকে বারংবার একটা কথাই এলো, প্লিজ ভুলে যান, ভুলে যান। কিছু বলিনি আমি। যখন মুখ ফুটে বলতে গেল তখনই কাঁধে ভারী কিছু অনুভূত হল। কিছুক্ষণ বাদেই ভারী নিঃশ্বাস অনুভূত হল। স্তব্ধ হয়ে গেল সে। মানুষটি ঘুমিয়ে গেছে? হ্যাঁ, জাওয়াদ ঘুমিয়ে গেছে। তাও তার কাঁধে মাথা রেখে। কোনো মানুষ কথা বলতে বলতে ঘুমিয়ে যেতে পারে এই প্রথম দেখল চিংকি। ভাবতেই হেসে উঠল চিংকি। অন্তর থেকে বিশাল ভার কিছু নেমে গেল যেন। হাসিটা মিলিয়ে গেল না। রয়ে গেল তার ঠোঁটের কোনো উষ্ণ এক অনুভূতি হৃদয়কে দোলা দিল। রাতটা অনেক শান্ত, সুন্দর। পাশের পাগল মানুষটা আরও সুন্দর। সূর্যের প্রথম কিরণ চোখে পড়তেই চোখ কুঁচকে গেল জাওয়াদের। কুয়াশাস্নাত সমীরণ বইছে। চোখ ফেলতেই দেখল ধরণীর আধার একটু একটু করে শুষে নিচ্ছে সূর্যের নরম প্রভা। শান্ত প্রকৃতি, নিস্তব্ধতা চিরে পাখির ডাক শোনা যাচ্ছে। এত উপর থেকে কমলা সূর্যের একাংশ দেখা যাচ্ছে। জাওয়াদের মস্তিষ্ক সতেজ হতেই অনুভূত হল সে নরম কিছুতে মাথা রেখেছে। ফলে স্নায়ু সোচ্চার হল। তখন টের পেল সে চিংকির কোলে ভুস ভুস করে ঘুমাচ্ছিল। দুচোখ মেলে উপরে চাইল। মেয়েটা বসে বসে মাথা নুয়ে ঘুমাচ্ছে। সূর্যের নরম আভা তার শ্যামমুখে এসে ভিড়েছে। সারাটা রাত একভাবে বসেছিল সে। জাওয়াদ বোকার মতো চেয়ে রইল চিংকির দিকে। ঘুম ভাঙ্গতে এমন কিছু দেখবে কল্পনাতীত ছিল। উপরন্তু তার ঘুমন্ত শান্ত মুখখানা দেখতেই ইচ্ছে করছে।
অথচ তাদের এখন বাড়ি ফেরা উচিত। সে কখন ঘুমিয়ে গেছে নিজেরও খেয়াল নেই। সারাদিনের ধকলে কখন চোখ বুজে এসেছিল টের অবধি পায়নি। কারোর গায়ে ঘেঁষাঘেঁষি করা অপছন্দ জাওয়াদের। অথচ সে নিশ্চিন্তে চিংকির কোলে ঘুমাচ্ছে। নিজের এমন পরিবর্তনে সে নিজেও অবাক। বিস্ময় তার চিন্তা চেতনাকে ঘিরে ধরল। জাওয়াদ গতকাল থেকে অদ্ভুত আচরণ করছে। অবান্তর কারণে রাত বিরাতে হিম ঠান্ডায় একটা মেয়ের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছিল। একরকম জোরপূর্বক সে মেয়েটিকে সাথে নিয়ে বের হল। কারণ তাকে তার জীবনের বাজের দিনের গল্প শোনাবে। শুধু সেখানেই সে সীমাবদ্ধ ছিল না। সে তাকে তার কোলে নিশ্চিন্তে সকাল অবধি ঘুমাল। কথা বলতে বলতে কে ঘুমায়? আকাশে চাঁদ, খোলা পরিবেশে মানুষকে প্রেম করতে শুনেছে, অথচ এমন বেপরোয়াভাবে ঘুমাতে কাউকে শুনেনি। উঠে বসল জাওয়াদ। ঘড়িতে তখন সময় 6:30। সূর্যের নরম আভায় আলোকিত পৃথিবীর দিকে তাকিয়ে মস্তিষ্ককোষগুলো ত্বরান্বিত হল। নিজের অবুদ্ধিতায় নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হল। মেয়েটির দিকে তাকিয়ে মায়া হল। কি অসহায়ের মতো ঘুমাচ্ছে। ডাকতে ইচ্ছে করছে না মোটেই। কিন্তু ডাকতে হবে। কারণ ওদিকের কি অবস্থা সে জানে না। তরঙ্গিনী আপু কি সামলিয়ে নিয়েছে? কে জানে। জাওয়াদ মাথা চুলকাল। মস্তিষ্ক মোটেই কাজ করছে না তার। আলতো করে ডাকল চিংকিকে। দুবার ডাকতেই ফোলা ফোলা চোখে তাকাল। চোখজোড়ায় রাজ্যের ঘুম। জাওয়াদ মৃদু স্বরে বলল, বাড়ি যাবে না? জাওয়াদের কথায় ঘুম ছুটে পালাল সে। মস্তিষ্ক সতেজ হতেই একরাশ চিন্তা হানা দিল। সারা রাত সে বাহিরে। বাসার কি অবস্থা কিছুই জানা নেই। বাবা নিশ্চয়ই এখন উঠে গেছে। শীতল হাওয়াতেও ঘামতে লাগল চিংকি। জাওয়াদের মোটরসাইকেল থামল ঠিক চিংকির বাড়ির নিচে। চিংকি তাড়াহুড়ো করে নামল বাইক থেকে। হুড়মুড় করে বাড়িতে ঢুকতে গেলেই হাত টেনে ধরল জাওয়াদ। মৃদু স্বরে বলল, সরি। অন্য সময় হলে চিংকি বোধহয় দু কথা শুনিয়ে দিত। কিন্তু আজ পারল না। কেন যেন মানুষটি অসহায় চাহনিতে কিছু বলতে ইচ্ছে হল না। বরং স্বর নরম হল। আপনি বাড়ি যান, অফিস আছে তো। পরে কথা বলবো। পরে কথা বলবে তো? হু। চিংকির কথা শুনতেই ঠোঁটে হাসি ফুটে উঠল জাওয়াদের। প্রফুল্ল চিত্তে বাইকে স্টার্ট দিল সে। তরঙ্গিনী চুপিসারে দরজা খুলে দিল। ঘরের প্রতিটা প্রাণী এখনো ঘুমে। মোস্তফা সাহেব সকালে আজ উঠতে পারেননি। তাতে সুবিধাই হল দুবোনের। চিংকি সরাসরি নিজের ঘরে চলে গেল। তরঙ্গিনীর চোখমুখ শক্ত। সে কঠিন স্বরে শুধাল, রাতভর কোথায় ফস্টিনস্টি করছিলি? তরঙ্গিনীর প্রশ্নে চোখ বড় বড় হয়ে গেল চিংকি। তরঙ্গিনীর এমন অশ্লীল ভাষ্যের প্রয়োগ এসে বাক্রুদ্ধ হল। উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী নিরুপমা কবিরের মেয়ের এমন অভদ্র ভাষার প্রয়োগ শুনলে নিরুপমা নির্ঘাত একবার ভিড়মি খেতেন। দুদিন বিলাপ চলত। তৃতীয় দিন তরঙ্গিনীর স্বামীকে বাড়ি ডেকে একেবারে দক্ষযজ্ঞ। ভাগ্যিস তিনি শুনেননি। চিংকি হতাশ স্বরে বলল, এ কেমন বিশ্রী ভাষা আপু? আহা, তুমি রাত বিরাতে ওই ছাগলের সাথে রঙ্গ করবে আর আমি বললে দোষ? সত্যি করে বল, রাতভর কই ছিলি? আমি মোটেই রঙ্গ করিনি আপু। উনি আমাকে উনাদের একটা অর্ধনির্মিত ফ্ল্যাটে নিয়ে গেছিলেন। আর এমন কিছুই হয়নি। আমি এত চিপ না। আহাহা, নেকুপিসি। কিছু বুঝি না আমি? সত্যি করে বল, চুমু খেয়েছে? তরঙ্গিনীর এমন জেরায় বারবার হতবাক হচ্ছে চিংকি। এক প্রকার অপ্রসন্ন মুখভঙ্গি করে বলল, ছি, না। জড়িয়ে ধরেছে? না। হাত ধরে বসেছিল? উহু। চিংকির উত্তরে তরঙ্গিনী হতাশ গলায় শুধাল, ছাগলটা করেছে কি তাহলে? কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ও মাই গড।
কি করেছিস রে চিঙ্কি? এক প্রকার আর্তনাদ করে উঠল তরঙ্গিনী। চিঙ্কি তার মুখ চেপে ধরে বলল, চেঁচাচ্ছিস কেন? তার হাত সরিয়ে তরঙ্গিনী চিন্তিত গলায় উত্তর দিল, চিঙ্কিরে তুই শেষ। মামলা একেবারে জন্ডিস। মানে? তরঙ্গিনী দীর্ঘশ্বাস ফেলে বিজ্ঞ স্বরে বলল, সায়েন্স বলে যদি কোনো ছেলে কোনো মেয়ের কাঁধে মাথা রেখে ঘুমায়, সেই ছেলে নির্ঘাত তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ছাগলটা তোর প্রেমে পড়েছে শতভাগ নিশ্চিত আমি। আপু, এবার দুলাভাই আসলে তুই মাথার চিকিৎসাটা করাস প্লিজ। চিঙ্কি ওড়না খুলে বিছানায় রেখে বসল। তরঙ্গিনী তার হাত ধরে বলল, তুই বিশ্বাস করছিস না আমাকে? না, করছি না। করার কথাও না। আর তুই প্রেম নিয়ে এত জানিস কি করে? তুই তো কখনো প্রেম করিসনি। কথাটা শুনতেই তরঙ্গিনী হাসল, যার অর্থ বুঝতে একেবারেই সময় লাগল না চিঙ্কি। চোখ বড় বড় করে বলল, তার মানে দুলাভাইয়ের সাথে তোর বিয়েটা লাভ কাম এরেঞ্জ? তুই তো তলে তলে নজর দিস না। তোরটাও হচ্ছে এরেঞ্জ কাম লাভ। মোটেই লাভ নয়। তরঙ্গিনী গালে হাত দিয়ে দুষ্টু স্বরে বলল, সত্যি করে বল, তুই একেবারেই পছন্দ করিস না ছাগলটাকে? বারবার ছাগল বলবে না তো। জলে ধ্যাত। তুমি যাও, আমি ঘুমাব। কেন? রাতে ঘুমাতে দেয়নি। ছি, মানুষ শুনলে কি বলবে? দুলাভাইকে এবার আসলে বলতে হবে তোর ব্রেনের চিকিৎসা করাতে। যা এখান থেকে। তরঙ্গিনী গুনগুন করতে করতে বেরিয়ে গেল। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। দীপশিখা দরজা আটকে দিল। বিছানায় গা এলিয়ে দিল। তার ঘুম আসছে না। রাতের স্মৃতিগুলো মস্তিষ্কে জীবন্ত এখনো। এমন একটা রাতেই ধলা গরু দিবে কল্পনাতেই ছিল না। ফলে মোবাইল ফোনটা হাতে নিল সে। মেসেজ করল জাওয়াদকে, এত সুন্দর স্মৃতির জন্য ধন্যবাদ। এত সুন্দর স্মৃতির জন্য ধন্যবাদ। মেসেজটা করেই ফোন রেখে দিল দীপশিখা। হৃদয়ের কোনো কোনায় এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। 6 বছর পূর্বের সেই বদ্ধ জানালা আবারও খুলতে ইচ্ছে করছে। কঠিন হৃদয়ে দ্বিতীয়বার প্রেমে পড়তে চাইছে। কিশোরী দীপশিখার মতো বোকা প্রেম নয়, সত্যি সত্যি প্রেম। পারবে। কিশোর জাওয়াদের নয়, সে প্রেমে পড়তে চায় রাতবিরাতে পাগলামি করা ধলা গরুর। এমন প্রেম যেখানে একে অপরকে আবিষ্কার করতে পারবে, একে অপরের প্রতি সমর্পিত হতে পারে। এমন প্রেম যা দীপশিখাকে পূর্ণতা দিবে। তার জীর্ণশীর্ণ মলিন মন ক্যানভাসে রং ঢেলে দিবে। যে প্রেম তার সাদামাটা জীবটাকে একটা সুন্দর গল্প দিবে। যে গল্প সে শোনাবে কোনো বিষণ্ণ রাতের জ্যোৎস্নাকে। কোনো ভোরের শিশিরে লিখবে এক নীরব গান, যার শেষ সুরটা হবে জাওয়াদ আর তাকে নিয়ে। দীপশিখার চোখ বুজে এলো। এক অকৃত্রিম হাসিমুখ নিয়ে ঘুমাতে গেল সে। চাকরির জীবনে এই প্রথমবার দেরিতে এলো জাওয়াদ। নেত্রপল্লবে ঘুমের রাজ্য আর শরীর ভর্তি ক্লান্তি নিয়ে 11টার সময় অফিস পৌঁছাল জাওয়াদ। 3টা প্রজেক্টে সে জড়িত। সামনে কোম্পানির এমডির ভিজিট আসছে। ইনচার্জ সামনের সপ্তাহে দেশের বাহিরে যাচ্ছেন। জাওয়াদের নামও উঠেছিল। কিন্তু জাওয়াদ নিজের পাসপোর্ট বাহানা দিয়ে যায়নি। আসল কারণ ছিল 2 সপ্তাহের জন্য চিঙ্কির দর্শন হবে না। ফলে ইনচার্জ সব প্রজেক্টের দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তখন মনে হল, ভিডিও কলেও চিঙ্কির সাথে কথা বলা যেন। মুখদর্শন তো একভাবে হলেই হয়। কিন্তু কিছুই করার নেই। কাজের চাপ বেড়েছে। সেই সাথে ইনচার্জের বকাঝকাও। প্রায় প্রতিদিন এমন ক্লান্ত শরীর আর চোখভর্তি ঘুম নিয়ে অফিসে আসায় সে তার চক্ষুশূল হচ্ছে। কিন্তু প্রকাশ করার সুযোগ দেয়নি জাওয়াদ। আজ সেই সুযোগ দিয়েছে সে। মাথা পেতে তার সব কটূক্তি মেনে নিয়েছে সে।
জি ভাই করে বেরিয়ে এলো সে। নিজের টেবিলে বসতেই মোবাইল টুং করে বেজে উঠল। মোবাইলের দিকে তাকাতেই সেখানে চিঙ্কির মেসেজ উঠল। আজ আমি ভার্সিটি যাচ্ছি না, টিউশনেও যাব না। জাওয়াদ সাথে সাথেই তাকে ফোন দিয়ে বসল। তিনবারের মাথায় ফোন ধরল চিঙ্কি। ঘুম ঘুম গলায় উত্তর দিল ও। কি হল? চিঙ্কির এমন ঘুমে জড়ানো স্বর এবং সহজ কথার ভঙ্গিতে জাওয়াদ একটু থামল। গোছালো কথাগুলো। ভরাট স্বরে বলল, তুমি কি ঘুমাচ্ছ? এটা জিজ্ঞেস করতে ফোন দিয়েছেন? জাওয়াদের মনে হল মেয়েটা হাসছে। ফলে মাথা চুলকে বলল, না, ভাবলাম তোমার শরীর ঠিক আছে কি না। আমি ঠিক আছি জাওয়াদ সাহেব। আমার ঘুম পূরণ হচ্ছে না, তাই ঘুমের জন্য আজকের দিন অঘোষিত ছুটি। তাহলে আমরা দেখা করব কখন? একদিন না দেখা করলে কি আপনার উপর আকাশ ভেঙে পড়বে? পড়তেও পারে। ইউ নেভার নো, হয়তো আরও ভয়ানক কিছু হতে পারে। ওপাশ থেকে হাসির উচ্চ শব্দ কানে এলো। মেয়েটা রেগে নেই। যাক, রাত্রিভ্রমণটা কাজে এলো। যদি গোত্রাতের ঠান্ডার মধ্যে বাইক চালানোটা খুব বুদ্ধিমানের কিছু ছিল না। কারণ জাওয়াদের গলা ভেঙে গেছে, নাক বন্ধ হয়ে আছে, গাও ব্যথা। কিন্তু চিঙ্কি রেগে নেই। সে হেসে হেসে কথা বলছে। এটাই মনের শান্তি। কিন্তু আজ দেখা হবে না, ব্যাপারটি খুব ভাবাচ্ছে তাকে। তখন ওপাশ থেকে মৃদু স্বর বলল, জাওয়াদ সাহেব, আপনি ভুলে যাচ্ছেন, আমাদের সকালটাই একে অপরের মুখ দেখে হয়েছে। আজকের দিনের কোটা ওখানেই পূরণ হয়ে গেছে। তাই আজ আমি ঘর থেকে বের হচ্ছি না। এখন ঘুমাব। রাখছি। বলেই মেয়েটা ফোন রেখে দিল। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। চিঙ্কির এই কাটকাট স্বভাবগুলোতে সে অভ্যস্ত। মেয়েটির আনুষ্ঠিকতা বা সামাজিকতার বালাই নেই। সে কখনো অপর মানুষটির জন্য অপেক্ষা করবে না। জাওয়াদের স্বভাবের একেবারে উল্টো। হয়তো এ কারণেই সে সবচেয়ে আলাদা। চিঙ্কি ঠিক বলেছে, আজ সকালের সূচনাই হয়েছে তার মুখ দর্শনে। সুতরাং আজকের দিনে দেখা না হলেও সমস্যা নেই। ফলে ঠোঁটের কোণায় উন্মোচিত হল হাসি। এর মধ্যেই পাশের কলিগ শুধাল, একা একা হাসছ কেন জাওয়াদ? না তো। তুমি খুব বদলে গেছ। তাই নাকি? হ্যাঁ। কলিগের কথার উত্তর দিল না জাওয়াদ। ভাবনার মেঘ ভিড়ল মস্তিষ্কে। সত্যি কি সে বদলে গেছে? রাতের আদুরে চাঁদ ঘিরে মেঘেরা ভেসে বেড়াচ্ছে। ব্যস্ত শহরের জ্যামজট ছাপিয়ে অসম্ভব মাথা ব্যথা এবং শরীর ব্যথা নিয়ে বাড়ি ফিরল জাওয়াদ। শরীরের প্রতিটা অংশে অসহনীয় ব্যথা। মনে হচ্ছে তাকে ধরে কেউ নির্মমভাবে গণপিটুনি দিয়েছে। চুলগুলো ভিজে গেছে ঘামে। তাপমাত্রা হুট করেই বেড়ে গেছে। শীতের রুক্ষতা ঢাকা নামক শহর থেকে কোনো কথাবার্তা ছাড়াই পালাতে চাইছে তাতে সন্দেহ রইল না। ফলে জ্যাকেটটা হাতে ঝুলিয়ে কলিং বেল বাজাল। তাকে অবাক করে দরজা খুলল পাভেল। প্রথমে মনে হল পাভেলের প্লাস্টিক সার্জারি হয়েছে। চিনতে কষ্ট হচ্ছে। অবশ্য কতদিন এই মুখখানা সে দেখেনি, হিসেব করা হয়নি। ফলে নিষ্পৃহ স্বরে জাওয়াদ শুধাল, তোর বাড়ি ঘর নেই? আমার বাড়ি কি? পাভেল খেচিয়ে উত্তর দিল, তুই বেঁচে আছিস নাকি চিঙ্কি তোকে বধ করেছে দেখতে এসেছি। বসার ঘরে টিভি ছেড়ে বসেছিল জ্যোতি। কোলে একটা পপকর্নের বাটি। টিভিতে কোরিয়ান একটি সিরিজ চলছে। চিং চিং ফুং ফাং শব্দে মাথা ব্যথাটা বাড়ল যেন জাওয়াদের। এসেই দুম করে প্লাগ খুলে ফেলল। জ্যোতি কিছু বলার আগেই কঠিন স্বরে বলল, এই ছাগলকে বিদায় করে দরজা আটকে দিবি। আর ঘরে শব্দ করবি না। এটা অন্যায় ভাইয়া। পকেট থেকে মানিব্যাগটা জ্যোতির হাতে ধরিয়ে বলল, শব্দ যেন না হয়। জ্যোতি টাকাপ্রেমী নারী। সে হেডফোন দিয়েও তার সিরিজ দেখে নিবে।
পাভেলের দিকে তাকিয়ে বলল, চলো পাভেল ভাই, বাড়ি যাও। রাখো তোর বাড়ি। পাভেল ক্ষিপ্ত দৃষ্টি তাকিয়ে রয়েছে জাওয়াদের দিকে। যে পান থেকে চুন খসলেই তাকে জরুরি তলব করে নিয়ে আসত সেই ছেলে বিগত 15 দিন তাকে একটা কল দেয়নি। ফলে নিজেই ছুটে এসেছে জাওয়াদকে দেখতে। তাকে সম্পূর্ণ সুস্থ বলা যাচ্ছে না। কেমন ছন্নছাড়া কবি কবি ভাব চলে এসেছে তার মাঝে। চুল উস্কো খুস্কো, চোখের নিচে ক্লান্তির ছাপ অথচ মুখমণ্ডলে সন্তুষ্টি। প্রেম প্রেম গন্ধও তার আশপাশ থেকে পাওয়া যাচ্ছে। জাওয়াদ জামা বদলে ফেলেছে। একটা পাতলা সাদা টি-শার্ট পরল। বিছানায় বসতে বসতে ভীষণ বিরক্তি নিয়ে বলল, তুই কি এখানে থাকবি আজকে? আমার মুখ দেখে রাত কাটাবি? আগে তো হেগে সুচতে গেলেও আমাকে ফোন দিতি, এখন আমি সামনে বসে থাকলেও সমস্যা? জাওয়াদের চোখে মুখে বিরক্তি প্রখর হল। একেই মাথা ব্যথা, জ্বর জ্বর লাগছে। উপর থেকে পাভেলের অসঙ্গত কথাগুলো মেজাজ চড়িয়ে দিচ্ছে। ফলে কঠিন স্বরে বলল, আমি ভালো আছি, এবার বাড়ি যা। সে দেখতেই পাচ্ছি। শুনলাম গতরাতে নাকি তুই বাড়ি ফিরিসনি। কই ছিলি? চিঙ্কির বাড়ির সামনে? জ্যোতির মুখটা সেলোটেপ দিয়ে আটকে রাখতে পারলে ভালো হতো। নিশ্চয়ই ঘুষ খেয়ে সব গড়গড় করে বলে দিয়েছে। পাভেলের চোখে মুখে চাপা হাসি। কৌতুক কণ্ঠে শুধালো, তা চিঙ্কির জাদুটোনা ধরতে পেরেছিস নাকি সেই জাদুটোনায় নিজেই পিছলে গেছিস? চিঙ্কি মোটেই জাদুটোনা করে না। ফাও বকিস না। ও বাবা, আমি ফাও বকছি? এই ভাষ্য তোর ছিল। ভুল ছিল। শি ইজ ডিফারেন্ট, ইউনিক। বলেই মৃদু হাসল জাওয়াদ। পাভেল কিছু সময় হতভম্ব তাকিয়ে রইল। তারপর বিদ্রূপ টেনে বলল, কেস তো জন্ডিস। তোর হাল দেখে তো মনে হচ্ছে মেয়েটা আসলেই জাদু জানে। মানে এই কদিনে তো তুই চিঙ্কি মালা জপছিস? অফ যা গাধা। মানে আমার বিশ্বাস করতে হবে তুমি চিঙ্কির প্রেমে পড়নি? মোটেই না, পাগল তুই। পাভেল হতভম্ব স্বরে শুধাল, তাহলে তোদের মধ্যে কি চলছে? মানে তোদের ফিউচার কি? দুবারই বিয়ের কথা বলছে, আঙ্কেল আজকেও আমাকে ডেসপারেটলি জিজ্ঞেস করল তোদের মধ্যে কি চলছে? তুই কি ওকে বিয়ে করবি? অবশ্যই না। তাহলে তুই কি চাচ্ছিস? জ্যোতির ভাষ্য অনুযায়ী তুই প্রতিদিন ওর সাথে দেখা করছিস। গত রাত ওর সাথে ছিলি। এগুলো শুধু স্বপ্নের জন্য? তুই ওর স্বপ্নের ভয়ে ওর সাথে সময় কাটাচ্ছিস? তারপর কি? তোর ভাষ্যমতে তুই চিঙ্কির প্রেমে পড়িসনি, তুই চিঙ্কিকে বিয়ে করতে চাস না। তাহলে তোদের মধ্যকার সম্পর্কটা কি? আলটিমেটলি কি চাচ্ছিস তুই? পাভেলের প্রশ্নে স্তম্ভিত হল জাওয়াদ। তার কাছে উত্তর নেই। মাথাটা ব্যথা করছে প্রচণ্ড। জাওয়াদের প্রশ্নগুলো অত্যন্ত যন্ত্রণা দিচ্ছে। ফলে পাভেলকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করল। মুখের উপর দরজা লাগানোর পূর্বে কড়া স্বরে বলল, আমাকে নিয়ে তোর এত ভাবা লাগবে না। শীতের মৃদু শীতলতায় হু হু করে জ্বর উঠল জাওয়াদের। মধ্যরাতের বিষণ্ণ জ্বর। যে জ্বরে শরীরের প্রতিটি কোণ চিৎকার করে জানান দেয় অসহনীয় বেদনার। মস্তিষ্ক ভারী হয়ে যায় কিছু অযথা চিন্তায়। ঘুমাতে চাইলেও মস্তিষ্ক সজাগ। পানি পিপাসায় গলা শুকিয়ে এলো। কিন্তু শরীরটাকে টেনে তোলার সামর্থ্য নেই আত্মার। ঝাপসা চিন্তা চেতনায় এক গোলগাল, শ্যামলা মুখ ভেসে উঠল। নীল রঙের শাড়ির আঁচলটা উড়ছে তার। খোপা করা চুল থেকে কিছু অবাধ্য চুল ঢিলে হয়ে কপালে পড়ছে। মুখখানা দেখে বুকের মধ্যিখানে শান্তি আসলেও সেই শান্তির স্থায়ীকাল হল ক্ষীণ। যখন তার চোখজোড়ার বিষণ্ণ দৃষ্টি তাকে শুধাল, কেন ঠকাচ্ছ আমাকে? জাওয়াদের মনে হল তার হৃদয়ে কেউ ভোঁতা ছুরি ঢুকিয়ে দিয়েছে। এত অসহনীয় যন্ত্রণা অনুভূত হল। অধৈর্য হয়ে গেল জাওয়াদ।
হৃদয়টা ছিঁড়ে আসার অদ্ভুত অনাহুত নীল ব্যথা তাকে দুর্বল করে দিল। ভিজে এলো নয়ন। সেই ঝাপসা অবয়বকে নিজের মাঝে আগলে রাখার দুর্নিবার ইচ্ছে হল। কিন্তু অভিমানিনী তাকে সুযোগ দিল না। ফলে অতল কৃষ্ণ গহ্বরে হারিয়ে যেতে লাগল জাওয়াদ। একটু শোনো বলার অবকাশ পেল না জাওয়াদ। তার পূর্বেই চেতনা হারাল। যখন চোখ মেলল, নিজেকে আবিষ্কার করল হাসপাতালের বিছানায়। আর প্রথম যে মুখখানা দেখল সেটা হল চিংকির, গোলগাল, শ্যামলা, স্নিগ্ধ সেই মুখ। একটু শোনো বলার অবকাশ পেল না জাওয়াদ। তার পূর্বেই চেতনা হারাল। যখন চোখ মেলল, নিজেকে আবিষ্কার করল হাসপাতালের বিছানায়। আর প্রথম যে মুখখানা দেখল সেটা হল চিংকির, গোলগাল, শ্যামলা, স্নিগ্ধ সেই মুখ। মুখখানার দিকে অবলীলায় তাকিয়ে রইল জাওয়াদ। তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। চোখের কোনো ভেজা। ঠোঁট বিড়বিড় করছে বটে, তবে সেই স্বর কান অবধি আসছে না। দীপশিখা উৎকণ্ঠিত স্বরে শুধাল, আপনার কি খুব কষ্ট হচ্ছে? জাওয়াদ কিছু বলার চেষ্টা করল কিন্তু পারল না। তার শরীর নিস্তেজ লাগছে। তার ঘুম পাচ্ছে। তাকে কি ঘুমের ঔষধ দেওয়া হয়েছে? হতে পারে। তাই তো চোখের পাতা শুধু বুজে আসছে। আচ্ছা, চোখ বুঝলে কি চিংকি হারিয়ে যাবে? সে কি আর দেখা দিবে না? ভাবতে পারছে না জাওয়াদ। খুব কষ্ট হচ্ছে। তাই চিংকির হাতটা সে চেপে ধরল। হাত ধরলে সে যেতে পারবে না। চিংকির হাতটা বুকের কাছে চেপে ধরেই দ্বিতীয়বারের মতো জ্ঞান হারাল সে। জাওয়াদের জ্ঞান ফিরল দুপুরের সময়। সূর্যের তাপ তখন মিয়ে এসেছে। আজানের ধ্বনি ভেসে আসছে দূর মসজিদ থেকে। নার্সের ক্যাচক্যাচে তীক্ষ্ণ স্বর কানে আসছে। শরীরে এক শিহরণ অনুভূত হচ্ছে। ডান হাতে চিনচিনে ব্যথা। ঘামে জবজবে হয়ে গেছে শুভ্র দেহ। চোখ মেলতেই দেখল তার হাতে একটি নরম তুলতুলে হাত। দুর্বল চোখে পাশে তাকাতেই ক্ষীণ ধাক্কা লাগল। মস্তিষ্ক এখন সতেজ, ফুরফুরে। ঝাপসা স্মৃতি এখন পরিষ্কার। অস্পষ্ট শ্লেষ্মাজড়িত স্বরে বলে উঠল, তুমি? দীপশিখা চমকে উঠল। নার্সের দৃষ্টি আকর্ষিত হল। তীক্ষ্ণ, সরু স্বরে বলল, রোগী উঠে গেছে? আমি স্যারকে জানিয়ে আসছি। জাওয়াদ বেশ অবাক হল। সে হাসপাতালে। সত্যি সত্যি হাসপাতালে। কিন্তু চিংকি এখানে কি করছে? দীপশিখা আস্তে করে তার হাত ছাড়িয়ে নিল। কপালে শীতল হাত ছোঁয়াল। খুব নরম স্বরে বলল, জ্বর কমল অবশেষে। জাওয়াদ বোকার মতো চেয়ে রয়েছে। তার কি হয়েছিল? সে হাসপাতালে কেন? চিংকি বা এখানে কেন? কিছু শুধাবার পূর্বেই পাভেলের গদগদ স্বর কানে এলো, ওরে দোস্ত, বাইচ্চা আছোস তাইলে? পাভেলের স্বর কানে আসতেই আশপাশ তাকাল সে। ঘর ভর্তি মানুষ। বাবা, জ্যোতি, বড় মামা, পাভেল, তরঙ্গিনী আপু আর চিংকি। আর কাউকে কি আনা বাকি আছে? মনে হচ্ছে প্রতিবেশীদের ফোন করার সময় পায়নি, নয়তো তাদেরও দেখা যেত। কেবিন বেশ বড়সড়। দুটো বিছানা। মাঝে বেশ জায়গা। ফ্রিজ আছে ছোট। রোগীর বিছানার সাথে একটি টেবিল যেখানে জড়ো করে রাখা ঔষধের প্যাকেট। এর মধ্যে আব্দুল হামিদ সাহেব রাশভারী স্বরে বলে উঠলেন, এখন শরীর কেমন তোমার? জি আব্বা, ভালো। ভাঙ্গা স্বরে উত্তর দিল জাওয়াদ। তিনি তবুও আশ্বস্ত হতে পারছেন না। এত তাগড়া ছেলের কাঁপুনি দিয়ে জ্বর আসা আর বেহুশ হওয়া দেখে তিনি বেশ ঘাবড়ে গেছেন। ফলে অপ্রসন্ন স্বরে বলল, তোমাকে বারবার বলি মশারি টাঙ্গিয়ে ঘুমাও। মশার যা উপদ্রব। কিন্তু তুমি মোটেই শুনো না। এখন দোয়া কর যেন ডেঙ্গু না হয়। বংশে তুমি প্রথম যে জ্বরের জন্য হাসপাতালে ভর্তি হয়েছ।
একটা সময় জ্বর কি জিনিস আমরা জানতামই না। কখন আসতো যেত বুঝতেই পারতাম না। অথচ তোমাদের জেনারেশন শুধু জিমে বডি বানাতে পারো কিন্তু ইমিউনিটির ইও নেই। এক মশার কামড়ে কাইত। বাবার এমন বাক্যে বেশ লজ্জা পেল জাওয়াদ। 6 ফুট লম্বা তাগড়া যুবক জ্বরে এমন হাসপাতালের বিছানায় শুয়ে আছে, ব্যাপারটা খুব লজ্জাজনক লাগছে তার কাছে। এর মাঝে বড় মামাকে খুব দুশ্চিন্তিত ঠেকল। তার ধারণা জাওয়াদের টাইফয়েড বা ডেঙ্গু হয়েছে। করোনাও হতে পারে। এখন যদিও করোনার খুব বেশি শক্তি নেই, তবুও তিনি মাস্ক পরে বসে আছে। একটু পর পর স্যানিটাইজার দিয়ে হাত মুছছেন। ডাক্তার এলো কিছুক্ষণ বাদে। জাওয়াদের স্যালাইন শেষ হয়েছে। ডাক্তার তাকে দেখে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? জি ভালো, শুধু গলা শুকিয়ে আসছে। জ্বর ছাড়ছে সে কারণে এমন লাগছে। আপনার এখন জ্বর নেই, টেম্পারেচার নরমাল, তবে জ্বর আবার আসতেও পারে। কিছু টেস্ট করতে দিয়েছি, সেগুলোর রিপোর্ট আসতে 2 দিন সময় লাগছে। আপনার কি শ্বাসকষ্ট আছে? জি না। হালকা গলা ব্যথা, পেট খারাপ? বুঝতে পারছি না। আচ্ছা, বলেই ডাক্তার কাগজে কিছু ঘষাঘষি করে চলে গেল। চিঙ্কি তখনও জাওয়াদের পাশে দাঁড়ানো। তার বেশ বিব্রতবোধ হচ্ছে। তার ধারণা এই জ্বর তার জন্য। পরশুদিন ওমন ঠান্ডায় জাওয়াদ বের না হলে এমন হতো না। জাওয়াদ উঠে বসল। সংকুচিত স্বরে বলল, আমার কি হয়েছিল? মৃগী ব্যারাম। জ্যোতি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল। জাওয়াদ অবাক স্বরে শুধাল, কি? ভোরে তোর ঘর থেকে ফোনের শব্দ পাচ্ছিলাম। আমি যেয়ে দেখি তোর ফোন বাজছে অথচ তুই কাঁপছিস। গায়ে হাত দিয়ে দেখি জ্বর। ডাকছি সাড়া দিচ্ছিস না। ভয় পেয়ে গেছিলাম। বাবা বললেন জুতো শুকাতে। লাভ হলো না। ভয় তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভাগ্যিস পাভেল ভাইকে ফোন দিল। সে তাড়াতাড়ি ছুটে এলো। তারপর তোকে এখানে নিয়ে এসেছি। দীপশিখা আপু তোকে ফোন করছিল বিধায় আমি তাকে হাসপাতালের অ্যাড্রেস দিয়েছি। আচ্ছা ভাইয়া, তোর আজকাল কি হয়েছে বলতো? এমন ভয়ঙ্কর জ্বর বাঁধালি কি করে? আমি কি জ্বরকে নেমন্তন্ন দিয়েছি? বলেছি আয় আমার গায়ে বসো? আমি কি করে জানব? ঝগড়ার স্বরে উত্তর দিল জাওয়াদ। জ্যোতি মুখ ভেঙচি কেটে বলল, তোর মতো অকৃতজ্ঞ বাপু জীবনে দেখিনি। কোথায় থ্যাংক ইউ বলবি না ঝামটি দিচ্ছিস। এজন্য বলে কারোর উপকার করতে হয় না। শোন, তোর উচিত আমাকে আর পাভেল ভাইকে রেস্টুরেন্টে ট্রিট দেওয়া। কোথায় জীবন বাঁচালাম, শুক্রিয়া করবি। তা না। ভ্যান ভ্যান করিস না তো। গা গুলাচ্ছে। বমি করে দিব তোর গায়ে। আব্দুল হামিদ গলা খাকারি দিতেই ভাইবোন থেমে গেল। তিনি দীপশিখা আর তরঙ্গিনীর উদ্দেশ্যে বললেন, মা, তোমরা কিছু খেয়ে নিবে চল। দুপুর হয়ে গেছে। সেই কখন থেকে বসে আছো? না না আঙ্কেল, ব্যস্ত হবেন না। জাওয়াদ সাহেবের জ্ঞান ফিরেছে, জ্বর কমেছে, তাই আমরা এখন বাসায় যাব। বাবা মা চিন্তা করছে। বিনয়ী স্বরে উত্তর দিল দীপশিখা। আব্দুল হামিদ তার হবু পুত্রবধূর উপর বেশ প্রসন্ন। কি ভালো মেয়ে! এখন থেকেই তার অকর্মণ্য পুত্রের প্রতি কতটা যত্নশীল। তিনি বেশ প্রসন্ন কণ্ঠে বলল, তোমার বাবা মাকে আমার সালাম দিও। আর বলিও আমার সাথে কথা বলতে। তরঙ্গিনী এবং দীপশিখা বুঝল কি বিষয়ে তিনি কথা বলতে চাইছেন। দীপশিখা খুব নরম স্বরে বলল, আচ্ছা আঙ্কেল। তারপর জাওয়াদের দিকে ফিরে বলল, আপনি বিশ্রাম করুন, আমরা আসছি। চলে যাবে? করুণ স্বরে শুধালো জাওয়াদ। দীপশিখা বেশ লজ্জা পেল।
লোকটি এমনভাবে কথা বলছেন যেন তাদের মাঝে গভীর প্রণয়। দীপশিখার হৃদস্পন্দন প্রগাঢ় হল। খুব জোরতা নিয়ে বলল, বিকেলে একবার দেখে যাব। আপনি বিশ্রাম করুন। জাওয়াদ মাথা নাড়াল। কেবিন থেকে বের হতেই তরঙ্গিনী হাসতে হাসতে বলল, জুলিয়েটের বুক থেকে পাথর নেমেছে? ধ্যাতো আপু, কি সব বলিস তুই? বলবো না? তুই যেভাবে প্যানিক করছিলি, ঘেমে নিয়ে একাকার হাল করেছিলি। করব না? একটা মানুষ হুট করে এত অসুস্থ হয়ে যায় নাকি? ভয় পেয়েছিলি বুঝি? দীপশিখা কিছু সময় চুপ করে থেকে বলল, খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল আমি বুঝি মারা যাচ্ছি। এতটা ভয় আগে কখনো পাইনি আপু। তরঙ্গিনী হাসল শুধু, কিছুই বলল না। তার হাসি দেখে দীপশিখার গা জ্বলছে। এই আপুটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধুরন্ধর মহিলা। এই মহিলা শুধু হাসবে কিন্তু কিছু বলবে না। অসহ্য। জাওয়াদের গায়ে জ্বর নেই। সে পা লম্বা করে শুয়ে আছে। শরীরে ব্যথা করছে। বিশ্রী জ্বর হয়েছে তার। এই জ্বরে খাবারের রুচি চলে যায়। জাওয়াদের মুখে রুচি নেই। তার সামনে বসে পাভেল বিরিয়ানি খাচ্ছে। ব্যাপারটি দেখে অত্যন্ত রাগ হলেও সে কিছুই বলতে পারছে না। কারণ সে তার প্রাণ বাঁচিয়েছে। তাই তার হাভাতেপনা দেখতে হচ্ছে। কিন্তু সেটা চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় বিয়ের ব্যাপার নিয়ে বাবা বেশ উত্তেজিত। তিনি চিঙ্কিকে যতটা পছন্দ করেছেন তার থেকে বেশি পছন্দ করা শুরু করেছেন। ব্যাপারটি জাওয়াদের জন্য মোটেই সুখময় কিছু নয়। কারণ সে চিঙ্কিকে বিয়ে করতে চাইছে না। চিঙ্কিকে বিয়ের কথা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। দুঃস্বপ্নের ভয়ে সে চিঙ্কির সাথে দেখা করে। গোত্রাতের স্বপ্নের মেয়েটা চিঙ্কিই ছিল, যার জন্য এমন ভয়ানক জ্বর এসেছে তার। চিঙ্কির স্বপ্নগুলো এখন আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এখন তো জীবনের ঝুঁকিও হয়ে যাচ্ছে। আপাতদৃষ্টিতে চিঙ্কিকে বিয়ে করা অতি উত্তম উপায়। এতে করে সে এসব ঝামেলা থেকে পরিত্রাণ পাবে। কিন্তু কোথাও না কোথাও বেশ অপরাধীও লাগে নিজেকে। কারণ সে চিঙ্কিকে ভালোবাসে না। চিঙ্কিকে সে শুধু নিজের জন্য ব্যবহার করছে, ব্যাপারটি মোটেই মন সায় দিতে চাইছে না। তাকে চিন্তিত দেখে আব্দুল হামিদ সাহেব ভারী গলায় বললেন, এত চিন্তা করো না। সুস্থ হয়ে যাও। আর অফিসে জানিয়ে দাও তুমি যেতে পারবে না। বারান্দায় খোলা চুলে দাঁড়িয়ে আছে দীপশিখা। তমসার কৃষ্ণ রঙ্গ পৃথিবীর সব আলো শুষে নিয়েছে। তাদের এলাকায় কারেন্ট নেই। ফলে ঘুটঘুটে আধারে ডুবে আছে সব। তাদের বিপরীতের বড় তালার বারান্দায় দুটো মানবী গুজগুজ করে গল্প করছে। তারা কি গল্প করছে? নিশ্চয়ই কোনো বিশেষ কিছু। এরা এই বাড়িটাই নতুন এসেছে। বিবাহিত দম্পতি। শুধু স্বামী স্ত্রীই থাকে। মেয়েটি অসম্ভব সুন্দরী। ছেলেটি অতটা সুন্দর নয়। অথচ কি চমৎকার লাগে তাদের। আচ্ছা, তাকে আর জাওয়াতকেও কি বিয়ের পর এমন লাগবে? তারাও কি এমন খোলা আকাশে কৃষ্ণ আধারে গল্প করবে? কি গল্প করবে? জাওয়াত কি তার কপালে আসা চুলগুলো পরম আদরে কানে গুজে দিবে? ভাবতেই ঠোঁটের কোনো উকি দিল স্নিগ্ধ হাসি। তখন বাবার স্বর শোনা গেল, চিঙ্কি মা, আসব? বাবা খুব কম অনুমতি নেয়। অনুমতি নেওয়া মানেই সে কোনো বিশেষ কারণে এসেছে। চিঙ্কি বারান্দা থেকেই উত্তর দিল, বাবা এসো। মোস্তফা মেয়ের ঘরে ঢুকলেন। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তবে মেয়ে যে বারান্দায় অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারলেন। মোস্তফা তার দু মেয়েকেই ভালোবাসেন, তবে চিঙ্কিকে বেশি ভালোবাসেন। কারণ মেয়েটি তার প্রতিচ্ছবি। দুনিয়া বলে মেয়েরা যদি বাবার মতো দেখতে হয় তবে অত্যধিক সুখী হয়। কথাটা চিঙ্কির ক্ষেত্রে বেশ ভুল। কারণ সে সমাজের কাছে তাচ্ছিল্য ছাড়া কিছুই পায়নি। বাবা মা তার দুর্বল সন্তানের প্রতি বেশি যত্নশীল হন।
চিঙ্কি দুর্বল না, তবুও মোস্তফা তাকে বেশি আদর করেন। মেয়েটিকে সমাজ বুঝে না, কঠোর নারীর তুলতুলে হৃদয়টাকে তারা মূল্য দেয় না। মোস্তফা মেয়ের পাশে দাঁড়ালেন, মৃদু স্বরে বললেন, অন্ধকারে ভয় লাগে না মা? না বাবা, লাগে না, কারণ আমি জানি তুমি আছো। সেটাও ঠিক, আমি তোর জন্য মিষ্টি এনেছি, লুকিয়ে রেখেছি 2 পিস। খাবি? বাবা, তুমি কিছু বলবে? সংকোচ করো না। মোস্তফা জানেন মেয়ে তাকে ঠিক ধরে ফেলবে, তাই সংকুচিত স্বরে বললেন, জাওয়াদের বাবা ফোন করেছিল, মা উনি তোমার মতো জানতে চাইছে। দীপশিখা কিছু সময় চুপ থেকে ধীর স্বরে বলল, আচ্ছা বাবা, ধর কেউ যদি তোমাকে একবার কাঁদায়, তাকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়? মোস্তফা কোনও প্রশ্ন করলেন না, মেয়ের হেয়ালির অর্থও খুঁজতে চাইলেন না। হেসে খুব ধীর স্বরে বললেন, পুরুষ মানুষ খুব অদ্ভুত প্রাণীরে মা। তাদের পৃথিবীটা বিশাল নয়, তারা বিশাল পৃথিবীর ভেতর একটি ছোট পৃথিবীকে আগলে রাখতে ভালোবাসে। সেই পৃথিবীর চোখে জল তাদের সহ্য হয় না। এখন যে তোমাকে কাঁদিয়েছে, তুমি যদি তার সেই ছোট পৃথিবীর একজন হও, তবে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতেই পারে। দীপশিখা হাসল, শুধাল, জাওয়াদকে তোমার কেমন লাগে বাবা? ভালো, আমারও ভালো লাগে। আমি কি হ্যাঁ বলে দিব? দাও। মোস্তফা খুশি হলেন, মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই কি আমাকে খুশি করতে বললি মা? না বাবা, আমি সত্যি উনাকে পছন্দ করি। একটা কথা মনে রাখবে মা, তোমরা আমার পৃথিবী। তোমাদের চোখে জল আমার সহ্য হয় না। বাবা কি বুঝাতে চাইল চিঙ্কির তা বুঝতে কষ্ট হল না। অন্ধকারে তার হাসি দেখা গেল না, তবে সে হাসছে, মন খুলে হাসছে। জাওয়াদের সব রিপোর্ট স্বাভাবিক এলো। তার ডেঙ্গু হয়নি, সামান্য জ্বর। ডাক্তার জানালেন সে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ফেলেছে বলে এমন হয়েছে। যা শুনে আব্দুল হামিদ মুখ বাঁকালেন, দাঁত খিচিয়ে বললেন, অপদার্থ। জাওয়াদ অবশ্য গা মাখাল না। জ্বরের বাহানায় হাসপাতালের নথি দেখিয়ে 7 দিন ছুটি নিল জাওয়াদ। ইনচার্জ বেচারা চায়না যাবার আনন্দ ভুলে জাওয়াদের কাজ করছে। সে অনুতপ্ত, তার ধারণা জাওয়াদের জ্বরের কারণ সে হবেই না কেন। জাওয়াদের মতো ছেলেকে সে বকেছে শুধুমাত্র দেরিতে আসার জন্য। চাকরির এতদিনে কেউ তার ভুল ধরার সুযোগ পায়নি। তার নামে কোনো অভিযোগ নেই। সবকিছুতেই পারদর্শী ছেলেটিকে সামান্য দেরিতে আসার জন্য বকাঝকা করা মোটেই উচিত হয়নি তার। তাই সে নিজ থেকেই তার ছুটির আর্জিকে সমর্থন জানিয়েছে। এখন 7 দিন জাওয়াদের কাজ পায়ের উপর পা তুলে কাটানো। তাকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটাও একটা রহস্য। তার বিশ্বাস হচ্ছে না আব্দুল হামিদ সাহেবের মতো মানুষও ভয় পেয়েছে। অবশ্য জাওয়াদের এই ছুটি নেবার আরেকটি কারণ আছে। সেটা হলো সে একজন সম্মানিত জাদুটোনা ভাঙানোর মানুষ খুঁজে পেয়েছে। মানুষটিকে ঠিক কি বলা যায় জাওয়াদের জানা নেই, তবে বড় মামি তাকে বেশ মান্য করেন। তার পড়া পানি, পড়া কলম, পড়া কাগজের বেশ জনপ্রিয়তা আছে। বড় মামি বিশেষ কাজের আগেই তার পরামর্শ নেন। জাওয়াদের জ্বর শুনতেই তিনি তার এই পড়া বাবা এর থেকে পানি পড়া নিয়ে এসেছে। জাওয়াদের কাছে বড় মামির এইসব কাজ অন্ধবিশ্বাস লাগত। এটা নিয়ে বেশ হাসাহাসিও করত সে। কিন্তু এখন মনে হচ্ছে একবার লোকটির সাথে দেখা করা প্রয়োজন। চিংড়ি স্বপ্নের থেকে হয়তো সে তাকে পরিত্রাণ দেওয়াতে পারে। বড় মামির কাছ থেকে লোকটির ঠিকানা নিয়ে পাভেলকে বগলদাবা করে জাওয়াদ সেখানে গেল। বকশিবাজারের এক পুরানো চুন খসা 4 তলার সামনে দাঁড়িয়ে আছে তারা। পাভেল বন্ধুর উপর ভীষণ বিরক্ত, কিন্তু প্রকাশ করতে পারছে না। জ্বর থেকে উঠে মাথা খারাপ হয়ে গেছে বলে সান্ত্বনা দিল নিজেকে। জাওয়াদ ভেবেছিল পরাবাবা দেখতে মাজারের দরবেশের মতো উশকো খুশকো চুলের,
পাগল পাগল ধরনের, যার চোখের মধ্যে একটা বহিজাগতিক ব্যাপার স্যাপার থাকবে, অথবা আচকান পরিহিত, বেশ চমৎকার দাড়ি থাকবে, মাথায় টুপি, তার উপর ঘুতরা থাকবে, দিনদার চেহারা, যা দেখে মনে হবে লোকটি নিজেকে জাগতিক চাহিদা থেকে মুক্ত করে ফেলেছে। কিন্তু না, লোকটি তার একটি চিন্তার ধার ঘেঁষল না। আধুনিক তার পোশাক আশাক, তিনি যেখানে পরা জিনিসপত্র দেন, এটা বেশ বড় একটা ঘর। ঢোকার সময় টিকিট কাটতে হয়। দুজন অ্যাসিস্ট্যান্ট আছে তার। পাভেল আর জাওয়াদ মুখ চাওয়াচাওয়ি করল। এই কি পড়া বাবা? লোকটির বয়স 40ও না। জাওয়াদকে দেখে তার সহকর্মী শুধাল, আপনার নাম? জাওয়াদ হামিদ। নাসরিন বেগমের ভাগ্নে? জি। আসুন। জাওয়াদ পরাবাবার সামনে বসল। তার চোখে মুখে ইতস্ততা। পরাবাবা মিষ্টি হেসে বলল, চিন্তা করো না, ঠিক জায়গায় এসেছ তুমি। আপনি মন পড়তে পারেন? পরাবাবা রহস্য করে হাসলেন। তার পাশে গ্লাস ভর্তি পানি। একটু পানিতে চুমুক দিয়ে বললেন, বলো কি সমস্যা? জাওয়াদের মনের সন্দেহ কাটেনি। কিন্তু 500 টাকা দিয়ে টিকিট কেটেছে সে, তাই তাকে সবটা খুলে বলল। পরাবাবার কপালে ভাঁজ পড়ল। সে খুব গম্ভীর হয়ে বললেন, তোমার সমস্যাটা খুব জটিল। এমন সমস্যা আমি খুব কমই শুনেছি। আমার একটু ভাবতে হবে। তিনি বিড়বিড় করে কিছু বললেন। তারপর ধীর স্বরে বললেন, তোমার সমস্যার কারণটা আমি মনে হয় ধরে ফেলেছি। আমার কাছে তা সমাধানের দুটো উপায়ও আছে। একটি সহজ, অন্যটি জটিল। তোমার সমস্যার কারণটা আমি মনে হয় ধরে ফেলেছি। আমার কাছে তা সমাধানের দুটো উপায়ও আছে। একটি সহজ, অন্যটি জটিল। তবে তার পূর্বে আমার কিছু জানার আছে। লোকটির মুখ থমথমে, চোখে মুখে চিন্তার প্রলেপ। তার কপালে সমান্তরাল রেখাগুলো প্রগাঢ় হয়েছে। ফলে জাওয়াদ এবং পাভেল মুখ চাওয়াচাওয়ি করল। উৎকণ্ঠিত গলায় শুধাল, কি সেই উপায়গুলো? পরাবাবা একটা ডিম বের করে দিল। এগিয়ে দিয়ে বলল, বলবো। তার আগে এই ডিমটা মাজায় বেঁধে রাখবে। একদিন মাজায় বেঁধে রাখবে। আগামীকাল ঠিক এই সময়ে আসবে। আমি ডিম ভেঙে দেখব। তারপর আমি উপায় বলবো। ডিম দেখে মুখ বিকৃত করে ফেলল জাওয়াদ। জাওয়াদ অন্ধবিশ্বাসী নয়। ফলে মাজায় ডিম বেঁধে রাখার ব্যাপারটি মোটেই পছন্দ হল না তার। উপর থেকে সূচিবাই স্বভাব থাকায় মুখ বিকৃত করে শুধাল, এই ডিম বেঁধে কি হবে? লোকটির মুখে বিরক্তিভাব এলো না। হয়তো এমন প্রশ্ন তাকে বহু মানুষ জিজ্ঞেস করে। প্রশ্ন করা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তাকে অন্য জীব থেকে আলাদা করে। যদি প্রশ্ন করা বন্ধ হয়ে যায় তবে মানুষ হয়ে যাবে পোষ্য প্রাণী। পরাবাবা মৃদু হেসে ভারী স্বরে বললেন, এই ডিম বলে দিবে তোমার উপর কোনো জাদুটোনা হয়েছে নাকি? সেটা বুঝবেন কি করে? সেটা আগামীকাল বুঝে যাবে। আমি মাজায় বাঁধতে পারব না। ভেঙ্গে গেলে গায়ে মাখামাখি হবে। ডিমের গন্ধ আমার সহ্য হয় না। লোকটি হাসল। কপট হাসি, যে হাসি বুঝতে দেয় না তার মস্তিষ্কে কি চলছে। তারপর মৃদু স্বরে বলল, বেশ, তোমার সংস্পর্শে রেখো, তাহলেই হবে। আমি যা ভাবছি সেটাই যদি হয় তবে ব্যাপারটা থেকে পরিত্রাণ সহজ হবে। কিন্তু যদি তেমন কিছু না হয়, তবে আমার কাছে হয়তো এই সমস্যার সমাধান নেই। জাওয়াদের মুখ গম্ভীর হয়ে গেল। সূক্ষ্ম ত্রাসের ছাপ পরিলক্ষিত হল। স্বপ্ন সমস্যার কি কোনো পরিত্রাণ নেই? বাবা উঠে পড়ে লেগেছেন বিয়ের জন্য। এই সমস্যার কারণে জাওয়াদ বাবাকে কিছু বলতেও পারছে না। এর মাঝে পাশ থেকে পাভেল ফিসফিসিয়ে বলল, ধপ মারছে। ডিমের ভেতর দিয়ে কি জিন বের হবে? আজাইরা সব টাকা খাওয়ার ফন্দি। জাওয়াদ বিরক্ত হল বন্ধুর উপর।
রাগী স্বরে বলল, স্বপ্ন পরিত্রাণের উপায় আছে তোর কাছে? পাভেল চুপ করে রইল। বন্ধুকে তো মুখের উপর পাগল বলা যায় না। পরাবাবা পাভেলের দিকে চেয়ে রহস্য করে হাসল। একটা ছোট বাটি এগিয়ে বলল, তোমার বোধ হয় আমার যোগ্যতার উপর সন্দেহ। নাও এই বাটিটা ধর। বাটি দিয়ে কি করব? আমার চাকরি আছে, ভিক্ষা করার প্রয়োজন নেই। বেশি কথা বলার বাতিক আছে তোমার, কিন্তু প্রেমিকার সামনে মুখ থেকে তো একটা শব্দও বের হয় না। প্রেমিকার ভাই জানলে কি হবে জানো তো? পরাবাবার কথায় পাভেলের চোখ বিস্ফারিত হল। তার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করল। অপলক, হতবিহব্বল চোখে তাকিয়ে রইল কিছু সময়। তার হতভম্ব, বিহবল মুখখানা দেখে পরাবাবার হাসি বিস্তৃত হল। বাটিটা এগিয়ে বলল, পানিটা খাও। পাভেল শুকনো স্বরে বলল, এই পানি খেলে কি হবে? প্রেমিকার ভাইয়ের কাছে মার খাবে না। পাভেলের সন্দিহান চোখে তাকাল। জাওয়াদ অবাক স্বরে বলল, তোর প্রেমিকার ভাই আছে নাকি? তার প্রশ্নে একটু অপ্রস্তুত হল পাভেল। আমতা আমতা করে বলল, ভাই থাকা কি অপরাধ নাকি? বাপ আছে, মা আছে, ভাইও আছে। জাওয়াদ খিচিয়ে উঠে বলল, আমি কখন বললাম অপরাধ? তুই ঘামছিস কেন? পাভেল কপালে হাত বুলাল। সে আসলেই ঘামছে। পরাবাবা হাসছেন। তার হাসির শব্দ নেই, কিন্তু পাভেলের গায়ে কাটা দিচ্ছে। সে কি ভয় পাচ্ছে? এই মানুষটি কি আসলেই আধ্যাত্মিক কিছু? তার কি কোনো অলৌকিক শক্তি আছে? কিন্তু এসব তো কেবলই কথার কথা। মানুষের মধ্যে কোনো অলৌকিক শক্তি থাকে না। কপটতা আর প্রভাবিত করার বুদ্ধিকেই আমরা হতদরিদ্র, সমস্যায় জর্জরিত কাঙ্গাল মানুষ অলৌকিক ক্ষমতার নাম দেই। পাভেলের এই অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে। মানুষটি সাইকিক টাইপ কিছু কি, যারা মন পড়তে পারে? পাভেল বাটিটা নিল। চুমুক দিতেই পরাবাবা মোলায়েম স্বরে বলল, তোমাদের বিয়েটা এই বছরই হবে। সাথে সাথেই পাভেল কাশতে শুরু করল। নাকে মুখে পানি উঠে একাকার অবস্থা। জাওয়ার তার মাথায় হাত দিয়ে চাপড় দিচ্ছে। পাভেল কাশছে, জোরে জোরে কাশছে। কাশি থামছে না। পরাবাবা হাসছেন। তার হাসিটা খুব বিশ্রী, ছমছম করা হাসি। জাওয়াদরা বাসায় ফিরল বিকেলের দিকে। পাভেলের অবস্থা নাজেহাল। চোখ মুখে রুগ্ন ভাব ফুটে উঠেছে। পরাবাবার পরা পানি খাওয়ার পর থেকেই তার অবস্থা খারাপ। গা গুলাচ্ছে, বমি বমি পাচ্ছে। খচ্চর লোকটি নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে, নয়তো সুস্থ মানুষের এমন হবার কথা নয়। পাভেলের পানিটা খাওয়া উচিত হয়নি। কিন্তু প্রেমিকার কথাটা উঠায় সে দ্বিধান্বিত হয়ে গিয়েছিল। কারণ প্রেমিকা বিষয়ক কথা সে কারোর কাছেই কখনো করেনি। জাওয়াদ পাভেলের এমন অবস্থা দেখে বেশ ভয় পেয়েছে। পরাবাবাকে সে একেবারে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাস করতে পারছে না। কারণ পাভেলের প্রেমিকার কথাটা তাকেও ভাবাচ্ছে। পাভেলের প্রেমিকা একটি রহস্য, অমীমাংসিত রহস্য। যে রহস্যের আজ সে পেয়েছে 1 মাস হবে। সেখানে সেই মেয়ের কথা ওই লোকের জানার কথা না। তার ক্ষমতাকে একেবারে তাচ্ছিল্য করতে পারছে না সে। ডিমটা সে নিয়ে এসেছে। একটা থলেতে ভরে দিয়েছে পরাবাবার সহযোগীরা। বাসায় ঢুকতেই পাভেলের মুখে মিষ্টি গুজে দিল জ্যোতি। কারোর হাতে কিছু খাওয়া জাওয়াদের অপছন্দ। তার গা গুলায়। কিন্তু জ্যোতি নামক বদ মহিলাটি জানা সত্ত্বেও এই কাজ করবে। জাওয়াদ মুখ বিকৃত করে বলল, কিসের খুশিতে লাফাচ্ছিস? বাংলাদেশ কি তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে নাকি অবশেষে পাশ করেছিস পরিসংখ্যানে? জ্যোতি তার খোঁচাকে গা মাখাল না। কারণ সে খুব খুশি। সামনে বড়লোক হতে চলেছে সে। গদগদ স্বরে বলল, তুই যা খুশি তাই বল, আমি গা মাখাব না। কারণ দিন 15র মধ্যে আমার সুদিন আসছে।
কি হবে দিন 15তে? তোর বিয়ে হবে আর আমি হব বড়লোক। দাঁত বের করে উত্তর দিল জ্যোতি। জাওয়াদ হতভম্ব দাঁড়িয়ে রইল। বিয়ে মানে? চিঙ্কি হ্যাঁ বলে দিয়েছে। বড় মামার উচ্চ হাসির শব্দ কানে আসছে। তার প্রথম ঘটকালি সফল। এবার জ্যোতির পালা। পাত্র সে ঠিক করে দেখেছে। আব্দুল হামিদ সাহেব অনুমতি দিল এই সে পকেট থেকে ছবি বের করবে। কিন্তু আপাতত নিজেকে সংযত রেখেছেন। বিয়েটা হয়ে গেলেই নিজ থেকেই আব্দুল হামিদের সাথে কথা বলবেন। আব্দুল হামিদ সাহেব ছেলেকে জড়িয়ে বললেন, আমি আজ সত্যি অনেক খুশি। জাওয়াদ পাথর হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। পাভেলের দিকে তাকাতেই সে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, অল দ্য বেস্ট। জাওয়াদ তার চিন্তার ঘোরে হুটুপুটি খাচ্ছিলই, তখন ফোনে টিং করে সাউন্ড শোনা গেল। পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখল চিঙ্কির মেসেজ। ঠিক 6টায় আমার টিউশন বাসার সামনে দাঁড়াবেন। কাজ আছে। সরু গলির চতুর্থ বাসার সামনে দাঁড়িয়ে আছে দীপশিখা। পরনে একটি নীল সালোয়ার কামিজ। চুলগুলো বেনি করে একপাশে দিয়ে রেখেছে। আজ চশমা পরেনি। লেন্স পরেছে। ঠোঁটে খয়েরি লিপস্টিক। চোখে কাজল। নিজ থেকেই সাজগোজ করেছে। তরঙ্গিনী তাকে সাজায়নি। সে সেজেছে জাওয়াদের জন্য। নিজের এমন কাছে দীপশিখার নিজের খুব হাসি পাচ্ছে। আগে যখন তরঙ্গিনীকে সাজতেন দেখত সে খুব কটাক্ষ করত। কিন্তু আজ বুঝল তরঙ্গিনীর সাজার রহস্য। সে তার প্রিয়তমের জন্য সাজত। যেমন দীপশিখা আজ সেজেছে। প্রিয়তমের জন্য সাজতেন ভালোই লাগে। দীপশিখা আজ ঠিক করেছে সে আজ মোটেই অপমান করবে না জাওয়াদকে। মিষ্টি মিষ্টি করে গল্প করবে। সেই গল্পের ফাঁকে তাকে বলবে মনের কথা। শুনুন মশাই, আপনার এতদিনের প্রচেষ্টা সফল হয়েছে। চেনা জানার পাঠ চুকিয়ে এবার নতুন অধ্যায় পা রাখতে চাই। আচ্ছা, হুট করে এমন কথা বললে কি জাওয়াদ চমকে যাবে? সে যখন জেনেছে দীপশিখা বিয়ের জন্য রাজি হয়েছে তার অভিব্যক্তি কেমন ছিল? সে খুশি হয়েছিল? তার মুখের ভাব কেমন ছিল? ইস, দেখতে পারলে ভালো হতো। চিন্তার মেঘের মধ্যেই একটা বাইক খুব জোরে ব্রেক কষল। হেলমেট খুলতে খুলতে অস্থির স্বরে জাওয়াদ শুধাল, কি কাজ? জাওয়াদ হাঁপাচ্ছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। জাওয়াদের ফর্সা কপালে ঘামের বিন্দুগুলো সোডিয়ামের হলুদ আলোতে চকচক করছে। দীপশিখার মনে হল এত সুন্দর পুরুষ সে কখনো দেখেনি। হেসে শুধাল, আপনি কি বাতাসের সাথে পাল্লা দিয়ে এসেছেন? জাওয়াদ অস্থির গলায় বলল, ভেবেছি জরুরি কিছু। তুমি তো এভাবে আসতে বল না। এবার বলো এত জরুরি তলবের কারণ। জাওয়াদের কথায় হাসল দীপশিখা। উত্তর না দিয়ে বসল জাওয়াদের পেছনে। ঘাড়ে হাত রেখে বলল, চলুন, ঘুরতে যাব। আপনি আমাকে বাইকে করে রাতের শহর দেখাবেন। এখন? কেন? আমি তো আপনাকে কখনো বলিনি এখন। তাহলে আমার আবদারে আপনি কেন বলছেন? জাওয়াদ ভাষা হারিয়ে ফেলল। কি বলবে? ফলে অসহায় স্বরে বলল, কোথায় যাবে? যেখানে আপনি নিয়ে যাবেন। চলবে ইনশাআল্লাহ।